আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি রওনক জাহান, অটিজম ডিসকাশন বিডির পক্ষ থেকে আজকের লাইভে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন একজন স্পেশাল গেস্ট, ডক্টর মিমসা ইসলাম। তিনি বর্তমানে নিউ ইয়র্কের জ্যামাইকা হসপিটালে মেডিসিন বিশেষজ্ঞ হিসাবে কর্মরত আছেন। তিনি করোনা মহামারীতে ফ্রন্ট লাইনে থেকে রোগীদের সেবা দিয়ে আসছেন। শুরু থেকে তিনি হাসপাতালে প্রতিদিন গড়ে 100 থেকে 150 করোনা আক্রান্ত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। তিনি অটিজম ডিসকাশন বিডির একজন সক্রিয় সদস্য। তিনি এই অর্গানাইজেশনটিতে ফান্ড রাইজিং এর মাধ্যমে অনেক দুস্থ গরিব অটিস্টিক শিশুদের ও অসহায় মহিলাদের সাহায্য করে যাচ্ছেন। ডক্টর মিমসা ইসলাম সুদূর আমেরিকা থেকে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। তার শত ব্যস্ততার মধ্যেও, তার অনেক ব্যস্ত শিডিউল, কিন্তু তিনি আমাদের ডাকে তবুও সাড়া দিয়েছেন। তাকে আমাদের মাঝে পেয়ে আজকে আমরা অনেক আনন্দিত। তিনি প্রায় 14,000 কিলোমিটার দূর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মধ্যেও এত দূর থেকে আমাদের সাথে সাড়া দেওয়ার জন্য, ডক্টর মিমসা ইসলাম। ধন্যবাদ রওনক জাহান আপনাকে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন পরিবার পরিজনকে নিয়ে। এবং ধন্যবাদ অটিজম ডিসকাশন গ্রুপকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সত্যি খুব ভালো লাগছে। আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতার আলোকে দর্শকদের প্রশ্নের উত্তর দিয়ে তাদেরকে যথাসম্ভব সাহায্য করতে। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনাদের দর্শকদের আর প্রশ্নের উত্তরগুলো আমাদের বিশেষজ্ঞ দেওয়ার যথাযথ চেষ্টা করবেন। আমাদের সময় খুব সীমিত, আমরা এর মধ্যে সকল দর্শকের প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে করোনায় করণীয় ও এর ট্রিটমেন্ট। আমাদের ডক্টর আপনাদেরকে ভার্চুয়াল প্রেসক্রিপশন দিয়ে সাহায্য করবেন। আমরা এই করোনা সংক্রান্ত বিষয়ে যে কোনো প্রশ্ন আপনাদের থেকে নেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরও যদি কোনো রকম জানার আর থাকে করোনা সম্পর্কে বা কোনো রকম প্রশ্ন থাকে, তাহলে সেগুলো আপনারা আমাদের বিশেষজ্ঞের কাছে করতে পারেন। তবে আমরা আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে একটি ছোট্ট সম্মান প্রদর্শন করব। সেটা হচ্ছে যে আমাদের যারা ডাক্তাররা এই করোনায় সেবা দিতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন, তাদেরকে আমরা সম্মান জানাতে চাচ্ছি। আমাদের সকল ডাক্তার, নার্স, ল্যাব সহকারী, পরিচ্ছন্নতা কর্মী যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, অ্যাম্বুলেন্স চালক, সিকিউরিটি গার্ড, হাসপাতালে খাবার সরবরাহকারী, সকল মৃতদেহ সৎকারকারী, ওষুধ সরবরাহকারী, চিকিৎসা সেবার সাথে নিয়োজিত সকলকে অটিজম ডিসকাশন বিডির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সম্মান প্রদর্শন করছি করতালির মধ্য দিয়ে। এবং আপনারা যে যেখানে আছেন সে জায়গা থেকে করতালি দিয়ে আমাদের সাথে যুক্ত হন। ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু অলরেডি আমি বলে দিয়েছি যে আমাদের করোনায় কি করণীয় এবং তার ট্রিটমেন্ট সম্পর্কে আমাদের ডাক্তার আজকে আমাদেরকে বলবেন, কেননা তিনি প্রতিদিন অসংখ্য রোগী দেখছেন এবং করোনার সেই প্রথম থেকেই এই আমেরিকার জ্যামাইকা হসপিটালে তিনি কর্মরত আছেন এবং সেখানে তিনি বহু রোগী চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এজন্য আমাদের আজকের বিষয়বস্তুটি হচ্ছে করোনায় করণীয় এবং তার ট্রিটমেন্ট। ডক্টর মিমসা ইসলাম, আমরা তাহলে শুরু করতে যাচ্ছি। জি অবশ্যই। আমি প্রথমেই আমাদের কাছে বেশ কিছু ইনবক্সে প্রশ্ন এসেছিল যে করোনার তাদের কি অবস্থা বা তাদের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিপ্রেক্ষিতে তারা আমাদের বেশ কিছু প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নগুলোর আলোকে আমরা কিছু কেস স্টাডি সাজিয়েছি। এখন আমি আপনার কাছে সেই কেস স্টাডিগুলো মানে দর্শকদের প্রশ্নের ভিত্তিতে যে কেস স্টাডিগুলো আমরা করেছি সেগুলো তুলে ধরবো। সেই কেস স্টাডিগুলোর প্রথমটা হচ্ছে এরকম যে একজন দর্শক আমাদেরকে লিখেছেন, তার বাবার বয়স 72 বছর, তিনি করোনায় আক্রান্ত, বাসায় থেকে গত 7 দিন যাবত চিকিৎসা নিচ্ছেন। আগে অল্প শ্বাসকষ্ট ছিল কিন্তু এখন তিনি ভালো।
আমি কিভাবে বুঝবো তাকে হসপিটালে ভর্তি করতে হবে কিনা, বললে উপকৃত হতাম ডক্টর মিমসা। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নটির জন্য। হ্যাঁ, এই প্রশ্নটি আসলে এই ধরনের মানে সিমিলার প্রশ্ন আমি গত 3 মাসে অনেক পেয়েছি। যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনার বাবা সুস্থ হয়ে যাচ্ছেন, কোনো সিমটম নেই, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আসলে সে সুস্থতার দিকেই যাচ্ছেন। আর এই মুহূর্তে যদি কেউ সুস্থ হতে থাকেন তাহলে হসপিটালে নেওয়ার কোনো প্রশ্নই আসে না। হসপিটালে নিতে হবে শুধুমাত্র যখন কাশি বা শ্বাসকষ্ট খুব বেশি তীব্র আকার ধারণ করবে এবং অক্সিজেন কমে যেতে থাকবে, শুধু সেই সময়। কিন্তু কেউ যদি সুস্থ হতে থাকে তাকে হসপিটাল থেকেও যেরকম ডিসচার্জ করে দেওয়া হবে, আর যদি সে বাসায় থাকে তাহলে তো হসপিটালে যাওয়ার প্রয়োজনই নেই। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আমাদের পরের কেস স্টাডিতে আমার জ্বর 101, সাথে শরীর ব্যথা ও গলা ব্যথা, কিন্তু কোনো কাশি নেই, সেক্ষেত্রে আমি কি করব? আমি কি করোনা সাসপেক্ট? ডক্টর মিমসা। আচ্ছা, জি, এটিও খুবই কমন একটা প্রশ্ন। এখন করোনার অনেকগুলো সিমটম হয়। আমি সিমটম গুলো নিয়ে একটু পরে আলোচনা করব ওয়ান বাই ওয়ান। তো বলে নেই যে একটা মানুষের যে সবগুলো সিমটম হয় তা কিন্তু না। কারো হয়তো শুধু গলা ব্যথা হয়, কারো শুধু কাশি হয়, কারো শুধু গা ব্যথা হয়। তো কারো দুইটা তিনটা একসাথে করে হতে পারে। এখন আপনার যদি গলা ব্যথা, গা ব্যথা এবং জ্বর হয়, তাহলে এখনকার প্রেক্ষাপটে যেহেতু করোনা একটা প্যান্ডেমিক, আমরা ধরেই নেই, বেশিরভাগ ডাক্তাররা ধরেই নেয় আপনার করোনা ভাইরাস হয়েছে। তারপরও আমরা জিজ্ঞাসা করি যে আপনার কোনো এক্সপোজার হিস্ট্রি ছিল কিনা, অর্থাৎ আপনি কি বাসার বাইরে বের হয়েছেন কিনা, বা আপনার বাসায় এমন কেউ এসেছে কিনা যে সে অসুস্থ ছিল, বা আপনার বাসার আহ, আর কেউ অসুস্থ কিনা, সেম সিমটম আর কারো আছে কিনা। তখন এটা হাইলি সাসপেক্টেড করোনা। এখন ধরুন এটা করোনা অথবা করোনা না, যেটাই হোক, কারণ সিমটম গুলো খুবই ওভারল্যাপিং আদার ভাইরাল ইলনেসের সাথে। তো ট্রিটমেন্ট কিন্তু সেম। করোনার কিন্তু আমরা বিশেষ কোনো ট্রিটমেন্ট দিচ্ছি না, আলাদা কোনো কোনো ওষুধ এখন পর্যন্ত আসেনি। অনেক যেসব ওষুধ আছে সবই রিসার্চ ট্রায়ালের আন্ডারে আছে, এবং সেখান থেকেও এমন কোনো মানে কোনো ওষুধ পাওয়া যায়নি যেটা খুব ম্যাজিক ট্রিটমেন্ট দিচ্ছে। কাজেই আমাদের হাতের কাছে যেটা আছে, জ্বর হলে আমরা নাপা খাই, ব্যথা হলে আমরা আইবুপ্রোফেন খাই বা নাপা খাই, এই ট্রিটমেন্ট গুলোই করোনা ভাইরাসের জন্যও দেওয়া হচ্ছে। এবং প্রচুর পানি খেতে হবে, ভিটামিন সি খেতে হবে, এগুলোই। অর্থাৎ করোনা কি করোনা না, ট্রিটমেন্ট কিন্তু সেম। ধন্যবাদ। দর্শক নিশ্চয়ই আপনার ব্যাখ্যাটি বুঝতে পেরেছেন যে করোনা হোক বা না হোক আমাদেরকে ট্রিটমেন্টটি একইভাবে নিতে হবে। আমার আরেকটি কেস স্টাডি রয়েছে যেটা আমাদের দর্শক আমাদের কাছে জানতে চেয়েছেন, সেটা হচ্ছে যে আমার শুধু 7 দিন ধরে কাশি, কোনো জ্বর নেই এবং অন্য কোনো সিমটম নেই, এখন আমি কি করব? আমি কি করোনা টেস্ট করাবো? আচ্ছা, এখন কাশিটা হচ্ছে সাধারণত একটু কনসার্নিং সিমটম, কারণ কাশিটা মানেই আমরা সাসপেক্ট করতে থাকি যে নিউমোনিয়া, অর্থাৎ করোনা ভাইরাসটা লাংকে ড্যামেজ করা শুরু করে দিয়েছে। তো যদি আপনার কাশি ভালোর দিকে না যায়, একেবারেই খারাপের দিকে যেতে থাকে এবং অন্য কোনো সিমটম না থাকে, আমি এই মুহূর্তে যদি কাশি 7 দিন হয়ে যায় তাহলে আমি বলবো যে একটা চেস্ট এক্সরে করানো যেতে পারে যদি সম্ভব হয়। কিন্তু যেহেতু এখন চিকিৎসা ব্যবস্থা মানে হসপিটালে যাওয়াটা কিছুটা দুরূহ ব্যাপার, যদি আপনি বাসায় থাকতে চান, প্রথমত করোনা টেস্ট করা দরকার। দ্বিতীয়ত হসপিটাল যদি যেতে পারেন, একটা চেস্ট এক্সরে করে দেখা দরকার যে নিউমোনিয়া আছে কিনা, লাংসে কোনো ড্যামেজ আছে কিনা। আর যদি হসপিটালে যাওয়া সম্ভব না হয়, সেক্ষেত্রে আমার মনে হয় অ্যান্টিবায়োটিক শুরু করে দিতে হবে। মানে এক্ষেত্রে আমরা তাই করছি আর কি, অ্যান্টিবায়োটিক শুরু করে দিচ্ছি। কারণ যে কোনো ভাইরাল ইলনেসের কারণেও যদি আপনার, বা করোনাও একটা ভাইরাস, সেক্ষেত্রেও যদি কাশি হয়, সেখানে সেকেন্ডারিলি ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার খুব হাই চান্স থাকে। তো সেটা প্রিভেন্ট করার জন্য আমরা অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিচ্ছি করোনা ভাইরাসের জন্য হলেও। ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আমাদের কেস স্টাডি গুলো আমরা করে নিয়েছি, এখন আরো আলোচনার মাধ্যমে আরো অনেক কথাই উঠে আসবে, অনেক কিছুই আসবে। তো আমরা এখন আমাদের বিশেষজ্ঞের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই, যেটা তার অভিজ্ঞতার আলোকে এবং তার বাস্তব যেই কর্মস্থান, সেখানে তিনি যেই প্রতিনিয়ত যেই অবস্থার সম্মুখীন হচ্ছেন সেই আলোকে আমরা একটি প্রশ্ন করতে চাচ্ছি আমাদের বিশেষজ্ঞের কাছে। সেটা হচ্ছে যে আপনি তো মহামারীর শুরু থেকেই করোনা রোগীদের সেবা দিয়ে আসছেন, করোনা রোগীদের মধ্যে কোন কোন উপসর্গগুলো পরিলক্ষিত হচ্ছে এবং অধিকাংশ রোগী কি কি সিমটম নিয়ে হসপিটালে আসছেন? আচ্ছা, খুবই ভালো প্রশ্ন, এটা খুবই ভালো একটা স্টার্টিং প্রশ্ন। মানে আমরা ফার্দার কোনো কোশ্চেনে জাম্প আপ করার আগে এখানে আমি বলতে চাই, আমার কাছে লিখিত আকারে কিছু সংরক্ষণ ছিল, সেই জিনিসগুলো আমি দর্শকদের উদ্দেশ্যে একটু দেখাতে চাই। যে এই, আমি জানি না দেখা যাচ্ছে কিনা।
সাধারণত এই সিমটম গুলো নিয়ে হচ্ছে একজন করোনা ভাইরাসের পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। তার মধ্যে সবগুলো সিমটম সবার থাকবে। আপনি এটা, হ্যাঁ, এটা একটু মিডলে ধরুন, তাহলে আমাদের দর্শকদের জন্য বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, জি। তো এখন সিমটম গুলো যে সবার থাকে তা না। কারো হয়তো শুধু গলা ব্যথা থাকে, কারো হয়তো শুধু গা ব্যথা থাকে, কারো হয়তো শুধু সর্দি থাকে। তো আমি একটা একটা করে বলে যাই। জি। লাস্টের যে দুইটা সিমটম, সে দুটো হচ্ছে কাশি এবং শ্বাসকষ্ট। এই দুইটা সিমটম নিয়ে আমি একটু পরে কথা বলবো, কারণ এই দুইটা সিমটম হচ্ছে সবচেয়ে কনসার্নিং সিমটম। তার আগে যে সিমটম গুলো আপনারা দেখছেন, জ্বর, গলা ব্যথা, গা ব্যথা, সর্দি বা রানী নোজ যেটাকে আমরা বলি, স্বাদ বা গন্ধ না পাওয়া, এই সিমটমটা খুবই হাইলি স্পেসিফিক ফর করোনা ইলনেস। এবং যদি এই সিমটমটা থাকে, আমরা খুব হাইলি সাসপেক্ট করি যে হ্যাঁ, তাহলে তার করোনাই, আমরা ধরে নেই যে করোনা হয়েছে। এবং এই সিমটমটা করোনা রোগী সুস্থ হয়ে যাওয়ার পরে এটা মানে নর্মালি রিটার্ন করতে অনেক বেশি সময় লাগে। অনেকের 21 দিন 30 দিন পরও দেখা যায় যে তার ঘ্রাণ শক্তিটা ফিরে আসে না। আর এরপরে হচ্ছে অনেকের আপনার পেটে ব্যথা বা ডায়রিয়া নিয়েও প্রেজেন্ট করে। আর খাবারে অরুচি বা খুব দুর্বল ভাব, এটা তো যে কোনো ভাইরাল ইলনেসের জন্যই খুব কমন। আর এরপরে হচ্ছে কাশি বা শ্বাসকষ্ট। এইগুলো হচ্ছে কমন সিমটম। এর মধ্যে আপনার যে সবগুলো থাকবে তা না, একটা থাকতে পারে, আবার অনেকের সিমটম নাও থাকতে পারে। তো আমি বলবো যে প্রথম কাশি 1 থেকে 9 পর্যন্ত যে সিমটম গুলো, এগুলো থাকলে বেশিরভাগ পেশেন্টই আপনার সুস্থ হয়ে যাচ্ছে। এবং তাদেরকে ইভেন হসপিটালে ভর্তিও করা হচ্ছে না। ধরুন আমরা যখন ক্লিনিকে এই ধরনের কোনো পেশেন্ট পেয়ে থাকি, তাদেরকে আমরা বলি যে সাপোর্টিভ ট্রিটমেন্ট অথবা সিমটমেটিক ট্রিটমেন্ট, অর্থাৎ সিমটম ওয়াইজ আমরা ট্রিটমেন্ট করি। আমরা কিন্তু কজটাকে ট্রিটমেন্ট করি না। কজ করোনা ভাইরাস হোক আর যে ভাইরাসই হোক, করোনা ভাইরাসের কোনো ট্রিটমেন্ট নেই, যে কোনো ভাইরাসেরই কোনো ট্রিটমেন্ট নেই। ট্রিটমেন্ট কি? যে আপনার জ্বর হলে আপনি নাপা খাবেন, আপনি প্রচুর পানি খাবেন, অর্থাৎ সিমটমেটিক ট্রিটমেন্ট, সেটাই কিন্তু আমরা করছি। এবং রোগীকে বলছি আপনারা বাসায় চলে যাবেন, এবং বাসায় যাওয়ার পরে যদি আপনারা দেখেন যে আপনার কাশি বেড়ে যাচ্ছে, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, বা জ্বর ভালো হচ্ছে না, তখন আপনারা হসপিটালে আসবেন। তো এটা হচ্ছে সিমটম। আমি একটা একটা করে সিমটম সম্পর্কে একটু বলতে চাই। ওষুধগুলো সম্পর্কে আমি আসলে বলতে চাই যে যদি আপনাদের যে কোনো সিমটম অ্যারাইজ করুক না কেন, আপনারা চেষ্টা করবেন যে কোনো ডাক্তারের সাথে আগে পরামর্শ করে নিতে। আহ তো এখন এই মুহূর্তে আসলে ডাক্তারদের মানে সংস্পর্শে বা শরণাপন্ন হওয়াটা খুব দুরূহ ব্যাপার হয়ে গেছে বাংলাদেশেও, এবং যে কোনো দেশেই। হসপিটালে যাওয়াটাও অনেকটা কষ্টকর হয়ে পড়েছে। তো অনেকে যেটা করছেন, ফার্মাসিতে গিয়ে নিজেরাই ওষুধ খাচ্ছেন। তো তাদের জন্য বিশেষ করে আমি বলতে চাই, যদি আপনারা ডাক্তারের শরণাপন্ন না হতে পারেন, সেক্ষেত্রে আপনার মনে করুন আপনার জ্বর হলো। এখন আপনি কি করবেন? আপনারা সবাই জানেন যে জ্বর হলে আমরা নাপা খাই, তাই তো? তো নাপার আরেকটা নাম যেটা মানে সিমিলার নেই, নাপা অন্য নামে পরিচিত প্যারাসিটামল নামে আমরা জানি, বা অ্যাসিটামিনোফেন নামে আমরা জানি। এই ওষুধটা সাধারণত 500 মিলিগ্রাম, এবং ভরা পেটে খেতে হবে। ভরা পেটে খেতে হবে। তো ভরা পেটে না খেলে যেটা প্রবলেম হয়, অ্যাসিডিটি হয়। 500 মিলিগ্রাম, আপনি যদি প্রাপ্তবয়স্ক মানুষ হন, আপনার ওয়েট যদি ভালো হয়, তাহলে আপনি 500 মিলিগ্রাম খেতে পারেন। তবে অনেকের 500 মিলিগ্রামে কাজ হয় না। সেক্ষেত্রে আমরা বাংলাদেশে পাওয়া যায় নাপা এক্সটেন্ড। নাপা এক্সটেন্ড 665 মিলিগ্রামে পাওয়া যায়। তখন আপনারা এটা খেতে পারেন। আরেকটা ওষুধ আছে। আর আমার মনে হয় ইউএসএ থেকে অনেকে জয়েন করেছেন কিনা আমি জানি না। ইউএসএ দর্শকদের জন্য আমি বলে দিতে চাই যে ইউএসএ তে নাপাটাই পাওয়া যায় হচ্ছে টাইলেনল নামে। টাইলেনল 500 মিলিগ্রাম। তবে 500 মিলিগ্রামে যদি কাজ না হয়, আমরা 650 মিলিগ্রাম পাওয়া যায়। আমেরিকাতে 665 পাওয়া যায় না, 650 পাওয়া যায়, সেটাও অনেকে খেতে পারেন। আর এছাড়া আরেকটা হচ্ছে আইবুপ্রোফেন। সাধারণত আইবুপ্রোফেনটা নাপাতে অনেকের কাজ হয় না। তো সেক্ষেত্রে, এবং বিশেষ করে জ্বরের সাথে যদি গলা ব্যথা থাকে বা পিঠে ব্যথা থাকে প্রচন্ড, সেক্ষেত্রে আইবুপ্রোফেনটা খুব ভালো কাজ করে, এবং সেটাও ভরা পেটে খেতে হয়। এবং যদি ব্যথা খুব বেশি থাকে, তখন আমরা সাধারণত 600 মিলিগ্রাম খেতে বলি। 600 মিলিগ্রাম খেতে বলি। এবং 600 মিলিগ্রামে যদি কাজ না হয়, 600 মিলিগ্রাম শুরু করার পরে আমরা বলি যে আপনি 400 মিলিগ্রাম করে কন্টিনিউ করতে পারেন। কিন্তু ব্যথা খুব বেশি হলে প্রথম দিন আপনি 600 মিলিগ্রাম খেতে পারেন। এবং সেটা বাংলাদেশে ফ্ল্যামেক্স নামে পাওয়া যায়, আর আমেরিকাতে পাওয়া যায় অ্যাডভিল বা মট্রিন নামে। কিন্তু আমি বলে দিতে চাই, আমি আবারও বলছি বারবার, যে যে কোনো ওষুধ খাওয়ার আগে আপনাদের অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। কিন্তু আমি রিসেন্টলি অনেক মেসেজ পেয়েছি যে তারা ডাক্তারের শরণাপন্ন হতে পারছে না বা হসপিটালে যেতে পারছে না, কি ওষুধ খাবো। তো জেনারেলাইজড এই জন্য আমি বলে দিলাম, যদি আপনারা শরণাপন্ন না হতে পারে, শুধুমাত্র সেক্ষেত্রেই আপনি এই ওষুধটা ট্রাই করতে হবে আপনাকে। তবে
খুব সতর্ক থাকতে হবে, বিশেষ করে বয়স্ক মানুষের অনেকের, আপনি যদি জেনে থাকেন যে কারো লিভার প্রবলেম আছে, সেক্ষেত্রে আপনি নাপা খাওয়া যাবে না। যদি কারো কিডনি প্রবলেম থাকে, সে আইবুপ্রোফেন খেতে পারবে না, বা খাওয়ার আগে অবশ্যই আপনাকে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। এরপরে আমি আরেকটা কথা বলতে চাই যে গা ব্যথা গলা ব্যথা সেম ট্রিটমেন্ট, তবে গলা ব্যথার জন্য আপনি নাপা বা আইবুপ্রোফেন যে কোনো একটা খেতে হবে, দুইটা একসাথে খাওয়া যাবে না, দুইটা কিন্তু সিমিলার মেডিসিন, আপনি যদি দুইটা খেয়ে ফেলেন তাহলে ওভারডোজ হয়ে যাবে। এখন গলা ব্যথার জন্য আমরা নর্মালি কি করি, আমরা নর্মালি অনেকে হার্বাল বিভিন্ন রকম ট্রিটমেন্ট করি, কেউ আদার রস খাই, কেউ লেবু খাই, গরম পানি খাই, সেগুলোও আপনি অবশ্যই চালিয়ে যাবেন। এবং স্যালাইন, ওয়ার্ম স্যালাইন গার্গলিং করি আমরা, সেটা করলেও অনেক উপকৃত হবেন। তবে গলা ব্যথা যদি অনেক বেশি দিন থাকে, তখন হয়তো আমরা মানে গলার পেছনটাতে দেখি যে সেখানে কোনো পাস আছে কিনা, কোনো হোয়াইট ডিসচার্জ হচ্ছে কিনা, তখন আমরা অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিতে বলি। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আমরা ডক্টর মিমসের কাছে পেলাম। তবে দর্শক উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা আমাদের বিশেষজ্ঞ যে প্রেসক্রিপশনটি দেখাচ্ছেন, ভার্চুয়াল প্রেসক্রিপশন, সেটি লেখার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠবেন না, কেননা আমাদের এই প্রেসক্রিপশনটি আপনারা আমাদের এই অনুষ্ঠানটিতে পাবেন, সেটি শেয়ার করে রাখেন, তাহলে আপনারা আপনাদের এই প্রেসক্রিপশনটি, কাঙ্ক্ষিত প্রেসক্রিপশনটি পেয়ে যাবেন। আপনারা এখন আমাদের বিশেষজ্ঞের কাছে বোঝার চেষ্টা করুন যে আপনারা কোন পরিস্থিতিতে কি করবেন। এটাই হচ্ছে আমাদের আসলে সব থেকে বেশি দরকার, কেননা আমরা যারা বাংলাদেশে আছি আমরা জানি আমরা এখন খুব সহজে চাইলেই কোনো বিশেষজ্ঞের সাথে বা কোনো ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করতে পারছি না, কেননা আমাদের ওভারলোড হয়ে গেছে সব জায়গায় করোনা রোগীর ক্ষেত্রে। সেজন্যই আমাদের এই আয়োজনে আপনাদের জন্য আমাদের এটি সংযুক্ত করা, যে আমাদের বিশেষজ্ঞ আপনাদের সমস্যাগুলোতে ভার্চুয়াল প্রেসক্রিপশন দিবে, তবে অবশ্যই আপনারা সেটি বোঝার চেষ্টা করুন এবং আমাদের বিশেষজ্ঞ যে বিষয়গুলো বলছে সেগুলোকে সঠিকভাবে মেনে চলার চেষ্টা করুন। আমি আরো দুইটি কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যদি আপনার নাক দিয়ে পানি পড়ে, অনেকে শুধু নাকে পানি পড়ার সিমটম নিয়ে আসে, সেক্ষেত্রে আমরা যে ওষুধটা ইউজ করি সেটাকে ব্রডলি বলা হয় অ্যান্টিহিস্টামিন। আমার মনে হয় এই ওষুধগুলোর সাথে অনেকেই পরিচিত, বাংলাদেশে অ্যালাট্রোল, ওরাডিন, ফেক্সো, ফেনাডিন এসব নামে পাওয়া যায়। তো এই ওষুধগুলোই খেতে হবে, কারণ আপনি যদি নাকে পানি বেশি দিন ধরে স্টে করতে দেন, তাহলে সেটা আবার গলার পেছনে ইরিটেট করে আপনার কাশির উদ্রেক করবে। তো কাশি জিনিসটা যেহেতু খারাপ, কাশি মানে লাংস ড্যামেজের ইনিশিয়াল পর্যায়ে, কাজে আমরা সবসময় চেষ্টা করবো কাশিটা যেন শুরু না হয়। তো যদি রানি নোজ হয়, সেক্ষেত্রে আপনি এই ওষুধটা খাবেন, যেটাকে আমরা বলি অ্যান্টিহিস্টামিন। তো এখানে অ্যান্টিহিস্টামিন আপনার অনেক ওষুধ আছে। তো এখন মোস্টলি যে ওষুধগুলো ব্যবহার করা হচ্ছে, বাংলাদেশেই হোক বা ইউএসএ তে হোক, সেটা হচ্ছে এই তিনটা ওষুধ: লোরাটাডিন, ফেক্সোফেনাডিন এবং সেট্রিজিন। আমি এখানে লিখে দিচ্ছি যে কোনটা বাংলাদেশে কোন নামে পাওয়া যায়। যেমন লোরাটাডিন 10 মিলিগ্রাম, এটা বাংলাদেশে ওরাডিন নামে পাওয়া যায়, এবং আমেরিকাতে ক্ল্যারিটিন নামে পাওয়া যায়। তারপরে ফেক্সোফেনাডিন, ফেক্সো বা ফেনাডিন নামে পাওয়া যায় 180 এবং 120, দুইটা ডোজে পাওয়া যায়। আর সেট্রিজিনটাও 10 মিলিগ্রাম, অ্যালাট্রোল এবং আমেরিকাতে হচ্ছে জিটেক নামে পাওয়া যায়। তো আপনি যদি পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করেন আমার কোনটা ভালো লাগে, তাহলে আমি বলবো ইউএসএ তে আমার ক্ল্যারিটিনটা খুব ভালো লাগে। আমার কাছে মনে হয়েছে, মানে আমি পার্সোনালি নিজের জন্য ইউজ করে দেখেছি যে আমার কাছে মনে হয় ক্ল্যারিটিনটা খুবই কার্যকরী, খুব ভালো রেসপন্ড করে। আর বাংলাদেশে হচ্ছে ফেক্সো বা ফেনাডিন, এইটা খুব ভালো রেসপন্ড করে। অর্থাৎ এগুলো হচ্ছে সব সিমটোমেটিক ট্রিটমেন্ট, আপনার সিমটম হলে খাবেন, সিমটম না হলে খাবেন না। এগুলোর কোনো স্পেসিফিক কোনো স্কেডিউল বা অ্যান্টিবায়োটিকের মতো কোনো কোর্স কমপ্লিশনের কোনো প্রয়োজন নেই। আপনার সিমটম হলে খাবে, না হলে খাবে না। এবং রিসেন্টলি আমি আরেকটা কথা অ্যাড করতে চাই, যদি সিমটম অ্যারাইজ করা শুরু করে, তখন আমরা সাধারণত রোগীদেরকে, এটা খুবই রিসেন্টলি, জাস্ট উইদিন লাস্ট 15 days, আমরা রিসার্চে দেখা গেছে যে বিভিন্ন রকম ভিটামিনস রোগীদেরকে খেতে দিলে তাদের ইমিউনিটি খুব সুন্দর রেগুলেটেড ওয়েতে কাজ করে। তো এইটার আমি একটা ডোজ, সেটাও আপনার রিসার্চ ট্রায়াল থেকে তারা স্টেটমেন্ট দিয়েছে যে আমরা কিভাবে, মানে এখানে আমরা রোগীদের উপর কিভাবে সেটা অ্যাপ্লাই করছি। সেটা হচ্ছে ভিটামিন সি। এইটা বাংলাদেশে সিভিট 40 নামে পাওয়া যায়। শুধু সিভিট যেটা সেটা না, শুধু সিভিটটা হচ্ছে কম ডোজে, সিভিট 40 যেটা সেটা হচ্ছে হাই ডোজ। এবং যে কোনো করোনা পেশেন্টকে আমরা ভিটামিন সিটা একটু হাই ডোজে খেতে বলছি, অ্যাটলিস্ট 7 থেকে 14 দিন। তো এটা হচ্ছে 1000 মিলিগ্রাম, বাংলাদেশে সিভিট 40 নামে পাওয়া যায়। এটা আপনি 14 দিন করে খাবেন, দিনে একবেলা করে। এরপরে ট্যাবলেট জিঙ্ক, ট্যাবলেট জিঙ্ক 20 মিলিগ্রাম পাওয়া যায়, 3 বেলা করে খাবেন, সেটাও 7 থেকে 14 দিন। এরপরে ভিটামিন ডি 2000 ইন্টারন্যাশনাল ইউনিট, এটাও আমরা প্রতিদিন একটা করে এবং 14 দিন করে খেতে বলছি রোগীদেরকে। তো দেখা যাচ্ছে এই ভিটামিন গুলো এখন আমরা খুব রিসেন্টলি হলো ইউজ করছি, 2 মাস আগেও এটা নিয়ে কোনো স্টেটমেন্ট ছিল না, কিন্তু রিসেন্টলি আমরা বলছি যে মাইল্ড সিমটম হলেও আমরা ভিটামিন শুরু করে দিই। তবে যাদের কোনো সিমটম নেই, এটা তাদের জন্য নয়।
হ্যাঁ, ধন্যবাদ একটা নিউজ। আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন যে এই ওষুধগুলো আমরা কতদিন পর্যন্ত খাবো? 7 থেকে 14 দিন। যদি আপনার সিমটম না থাকে বা সিমটম 2 থেকে 3 দিনের মধ্যেই চলে যায়, তাহলে আপনি 7 দিন পর্যন্ত খাবেন। আর যদি সিমটম থাকে, আপনার শরীর এখনো প্রচন্ড উইক লাগছে, 7 দিন 8 দিন হয়ে গেছে, তারপর আপনি মুখে খাবারের রুচি নেই, আপনার প্রচন্ড দুর্বল লাগছে, আপনি 14 দিন পর্যন্ত কন্টিনিউ করতে পারেন। তবে আমি বারবার বলছি, যে কোনো ওষুধ খাওয়ার আগে আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ করতে হবে, কারণ আমাদের প্রত্যেকেরই অনেক রকম আন্ডারলাইন কন্ডিশন থাকে। কারো হাই ব্লাড প্রেশার আছে, কারো ডায়াবেটিস আছে, কারো হার্ট প্রবলেম আছে। সেই জিনিসগুলো জানতে হবে আমাদের, কারণ অনেক ওষুধ অনেক ডিজিজে দেওয়া যায় না। ধন্যবাদ একটা নিউজ, আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আমাদের অনেক দর্শক ইতিমধ্যে জয়েন করে ফেলেছেন আমাদের সাথে, এবং অনেকেই আমাদেরকে প্রশ্ন করছেন। হ্যাঁ দর্শক, আমরা আপনাদের প্রশ্নগুলো নিব, সবার প্রশ্নই আমি নেওয়ার চেষ্টা করব। আমি একটি প্রশ্ন দেখতে পাচ্ছি যে ডায়াবেটিস থাকলে এই সবগুলো ওষুধ খাওয়া যাবে? ডায়াবেটিস থাকলে এই ওষুধগুলো খাওয়া যাবে, ডায়াবেটিসে কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই। তবে ডায়াবেটিসের রোগীদের একটা খুব ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে তাদের কিডনি ড্যামেজ হওয়া শুরু করে। যদি ডায়াবেটিসটা কন্ট্রোলে না থাকে, 5 বছর পর থেকেই ডায়াবেটিস থেকে কিডনি ড্যামেজ হওয়া শুরু করে। যদি কিডনি ড্যামেজ হওয়া শুরু করে এবং আপনি যদি সেটা জানেন আপনার ব্লাড টেস্টের মাধ্যমে বা আপনার ইউরিনের কোনো প্রবলেমের মাধ্যমে, ডাক্তারের কাছে টেস্ট করার মাধ্যমে, তাহলে আইবুপ্রোফেন ওষুধটা খাওয়া যাবে না, বা ডাক্তারের সাথে পরামর্শ করে খেতে হবে। ধন্যবাদ। দর্শক নিশ্চয়ই আপনি আপনার উত্তরটি পেয়ে গেছেন। আমাদের সাথে ইতিমধ্যে অনেক দর্শক জয়েন করেছেন, তারা আমাদের এই উদ্যোগটিকে প্রশংসিত করছেন। আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অলরেডি 116 জন আমাদেরকে দেখছেন। আরো সবাই জয়েন করবে আমরা আশা করি, এবং আপনারা শেয়ার করে দিন, কেননা আপনারা যদি শেয়ার করেন তাহলে এই তথ্যগুলো সবাই পাবে এবং সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো। আমাদের বিশেষজ্ঞের কাছে আপনারা প্রশ্ন করুন, আপনাদের যা জানার আছে আমরা সবার প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। আমাদেরকে ফরিদুজ্জামান ফাহিম লিখছেন এক্সেলেন্ট। আমাদের সাথে আরো জয়েন করেছেন ফারহানা কামাল, আমাদের সাথে জয়েন করেছেন দীপা, স্বপ্নতরী দীপা। আমাদেরকে একজন দর্শক প্রশ্ন করেছেন, আমি দর্শকের প্রশ্নটি নিয়ে নিচ্ছি। হ্যাঁ সরি, আমি দর্শকের প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আমার গলা ব্যথা, রাতে জ্বর আসে অনেক দিন ধরে, এটা কি করোনার লক্ষণ? এখন কতদিন ধরে জ্বর আসছে সেটা একটু জানা দরকার। অনেক দিন বলতে কতদিন, সেটা জানতে পারলে ভালো হতো। তবে গলা ব্যথার সাথে জ্বর, ওই যে যেটা বললাম, যে এই প্রেক্ষাপটে এখন সিচুয়েশন এমন যে আমরা ধারণা করে নিচ্ছি আপনার করোনা। আর আপনি যদি বাসায় বসে থাকেন, আপনি হয়তো বাইরে কোথাও যাননি, আপনার আশেপাশে কেউ অসুস্থ না, এবং কোনো একটা স্পেসিফিক কারণ যদি থাকে, যেমন গলা ব্যথা, এটার খুব কমন কিছু কারণ হচ্ছে যে আমরা যখন ঠান্ডা পানি খাই, বা আমাদের গলার পেছনে যে কোনো ঠান্ডার সংস্পর্শে আসলে, বা আমরা এসিতে অনেকক্ষণ থাকি, বা আমরা ভিজা চুল নিয়ে ঘুমিয়ে পড়ি, শুয়ে পড়ি ফ্যানের নিচে, বা বৃষ্টিতে ভিজি, এই ধরনের কোনো কারণ যদি স্পষ্টভাবে থেকে থাকে, আমরা অনেক সময় বলি যে হয়তো বা করোনা না। তবে যদি অনেক দিন থেকে থাকে এবং আপনি আসলেই সাফার করছেন, তাহলে আপনি ট্রিটমেন্ট, যেটা বললাম, ট্রিটমেন্ট সেম, এটা আপনার করোনা হোক বা করোনা না হোক, ট্রিটমেন্ট সেম। আপনি নাপা অথবা আইবুপ্রোফেন খাবেন, গার্গলিং করবেন, যদি ভালো না হয় অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিতে হবে। আপনি যদি মনে করেন আপনার করোনা না, এই জন্য আমরা অনেক সময় বলছি যে হসপিটালে, যদি সিমটম খুব মাইল্ড হয়, আসলে হসপিটালে গিয়ে করোনা টেস্ট করার কোনো দরকার নেই। কারণ যদি আপনার করোনা না হয়, দেখা যাবে হসপিটালে গিয়ে রোগীদের সংস্পর্শে এসে উল্টো আপনার করোনা হয়ে যাবে। এই কারণে আমরা বলছি সবাইকে এয়ারপোর্ট এবং হসপিটাল, এই দুটো জায়গা যতটা সম্ভব অ্যাভয়েড করতে, পেশেন্টদেরকে। এই দুটো এখন সবচেয়ে মারাত্মক জায়গা, এবং যে কোনো ক্রাউডি জায়গা। তো সাধারণত আপনি ট্রিটমেন্ট, নর্মাল যে ট্রিটমেন্ট গুলো আমি এতক্ষণ বললাম, সেগুলোই করতে থাকবেন। প্রাকৃতিক কিছু ট্রিটমেন্ট করবেন, সাথে নাপা বা আইবুপ্রোফেন খাবেন। তাতে যদি কাজ না হয়, আপনাকে অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিতে হবে। ধন্যবাদ ডক্টর মিনসা আমাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আমাদেরকে দর্শকরা প্রচুর প্রশ্ন করছেন এবং আমরা ধীরে ধীরে সবার প্রশ্ন নিব। দর্শক একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন। একজন দর্শক জানতে চেয়েছেন যে হাই প্রেশার অথবা লো প্রেশার আর অথবা হার্টের যদি কোনো প্রবলেম থাকে, তাহলে এই মেডিসিন গুলোকে নিরাপদ? হ্যাঁ, হার্টের জন্য এই মেডিসিন গুলো নিরাপদ, কোনো অসুবিধা নেই। তবে হার্টের যে কোনো রোগীকে খুব এক্সট্রা প্রিকশন নিতে হবে, কারণ করোনা ভাইরাস খুব সিভিয়ার পর্যায়ে যাওয়ার জন্য এটা ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টরস। সাধারণত আমরা বলছি 90 to 95% পেশেন্টই সুস্থ হয়ে যাচ্ছেন, তারা রিকভার করছেন। বাকি যে 5% মানুষ হসপিটালাইজ হচ্ছেন, আলটিমেটলি আইসিইউতে ভর্তি হচ্ছেন, ভেন্টিলেটরে কানেক্টেড হচ্ছেন, এবং শেষ পর্যন্ত মৃত্যুর সম্মুখীন হচ্ছেন, তাদের বেশিরভাগেরই হয় তাদের কিডনি প্রবলেম আছে, অথবা তাদের কোনো হার্টের প্রবলেম আছে,
অথবা তারা ওবেস, অর্থাৎ তাদের হাইটের তুলনায় তাদের ওয়েট অনেক বেশি। সাধারণত কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, সো হার্ট প্রবলেম ইজ ওয়ান অফ দ্য রিস্ক ফ্যাক্টরস। আপনাকে অবশ্যই খুব এক্সট্রা প্রিকশন নিতে হবে। ধন্যবাদ। আমরা আরো একটি দর্শকের প্রশ্ন নিয়ে নিচ্ছি, সেটি হচ্ছে যে করোনা পজিটিভ থেকে নেগেটিভ হওয়ার পরেও কি করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে? এটা খুব ভালো একটি প্রশ্ন, অর্থাৎ যেটা আসলে আমরা বলছি রি-ইনফেকশন। ফার্স্ট ইনফেকশন আপনি রিকভার হয়ে গেলেন, আবার রি-ইনফেকশন হলো কিনা, হ্যাঁ এটা রিপোর্টেড হয়েছে যে 10 to 14% রি-ইনফেকশন রেট দেখা গেছে। তো আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলবো, আমি এখন পর্যন্ত কোনো রুগী পাইনি রি-ইনফেকশন নিয়ে, তবে রিপোর্টেডলি হ্যাঁ রুগী পাওয়া গেছে, কিন্তু আমি আমার পার্সোনালি সেরকম কোনো আমি রুগী পাইনি। তবে মানে রি-ইনফেকশন হলেও সেই রি-ইনফেকশন থেকে যে খুব সিভিয়ার, মানে পেশেন্ট যে খুব সিভিয়ারলি ইল হয়ে যাচ্ছে, সেরকম কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। রি-ইনফেকশন হচ্ছে, হয়তো সিমটমটা সেরকমই মাইল্ড হচ্ছে, প্রথমবার যেরকম মাইল্ড ছিল এখনো সেরকম মাইল্ড হচ্ছে। ধন্যবাদ। এটি আসলে অনেকেরই প্রশ্ন যে আবার করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে কিনা। এখন আমরা আমাদের আরো দর্শকের প্রশ্ন নিব, এবং দর্শক আপনারা আরো প্রশ্ন করুন, কেননা আপনাদের যা কিছু জানার আছে করোনা রিলেটেড আপনারা আমাদের বিশেষজ্ঞের কাছে সেগুলো জেনে নিতে পারেন, এবং তিনি প্রয়োজনে আপনাদের প্রশ্নের প্রয়োজনে তিনি আপনাদেরকে ভার্চুয়াল প্রেসক্রিপশন দিবেন। আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করুন, যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আমাদের আরেকজন দর্শক প্রশ্ন করেছেন যে হার্ড ইমিউনিটি এই বিষয়টি কি? হার্ড ইমিউনিটি বিষয়টি বোঝানো একটু কষ্ট। সেটা হচ্ছে যে আপনার একজনের থেকে অন্য সবার মাধ্যমে ইমিউনিটি হয়ে যাওয়া। ধরুন আমি করোনা ইনফেক্টেড হলাম, কিন্তু আমার বাসায় আরো 3 জন, সে হয়তো করোনা ইনফেক্টেড কিন্তু কোনো সিমটম প্রকাশ পেলো না, কিন্তু আহ যেহেতু এক্সপোজারের কারণে, অর্থাৎ আমার মাধ্যমে ভাইরাসটি বাতাসে ছড়িয়ে পড়েছে এবং তারাও সেই ভাইরাসের প্রতি এক্সপোজড হয়েছে, শুধু এক্সপোজার থেকেই তাদের অনেকের অ্যান্টিবডি পজিটিভ চলে এসেছে। সো এটাকে আমরা ব্রডলি হার্ড ইমিউনিটি বলতে পারি। তবে এর ভেতরে অনেক এক্সপ্লানেশন আছে, সেটা বোঝানো একটু কষ্টকর ব্যাপার। আমি সাধারণ একটা উদাহরণ দিয়ে বলি, যেমন আমাদের হসপিটালের কথা যদি বলি, যেমন আমাদের হসপিটালে প্রায় 70 to 80% ডাক্তার এবং নার্সের অ্যান্টিবডি টেস্ট পজিটিভ এসছে। এদের মধ্যে কিন্তু আমরা জানি না যে আমাদের কখন কবে সিমটম হয়েছে, আমাদের অনেকের আছে যে আমাদের কোনো সিমটমই হয়নি, কিন্তু অ্যান্টিবডি পজিটিভ চলে এসেছে। তার মানে কি আমি ইমিউন, অর্থাৎ আমার করোনা ভাইরাসের প্রতি অ্যান্টিবডি ডেভেলপ করে গেছে, অর্থাৎ ওই স্ট্রেইনটার প্রতি আমি ইমিউনিটি ডেভেলপ করে ফেলেছি। এর অর্থ হচ্ছে আমরা প্রতিদিন এত বেশি এক্সপোজড হচ্ছি করোনা পেশেন্টদের প্রতি, যেভাবেই হোক আমরা ভাইরাসটা আমাদের শরীরে ঢুকেছে, কারো হয়তো সে সিমটম প্রেজেন্ট করেছে, কারো সিমটম প্রেজেন্ট করেনি, কিন্তু ইমিউনিটি আমাদের ডেভেলপ হয়ে গেছে। ধন্যবাদ। আমি দর্শক নিশ্চয় বুঝতে পেরেছেন হার্ড ইমিউনিটি বিষয়টি কি। আমাদের বিশেষজ্ঞ আপনাকে সেই বিষয়টি সঠিকভাবে বুঝিয়ে দিয়েছেন। আমাদের আরেকজন দর্শক জানতে চেয়েছেন যে গ্রামের মানুষের জন্য কি রকম সতর্কতা থাকা উচিত, কখন, কারণ এখনো অনেকে এসব সম্পর্কে অবগত না, এবং তাদের যেই জরুরি সরঞ্জাম থাকা উচিত বা যে জরুরি ব্যবস্থা থাকা উচিত সেগুলো সম্পর্কেও তারা সচেতন না। তাহলে সেই বিষয়ে আপনি কি বলবেন? করোনা ভাইরাসের আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আপনাকে সরঞ্জাম থাকতে হবে, কারণ সরঞ্জাম থাকার পরও দেখা যাচ্ছে যে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারছি না। যেটা বললাম যে আমরা হসপিটালে যারা কাজ করছি তারা প্রতিদিন মাথায় একটা ক্যাপ পরছি, ফেস শিল্ড পরছি, প্রথমে N95 মাস্ক পরছি, তার উপরে আমরা সার্জিক্যাল মাস্ক পরছি, পুরোটা আমাদের গাউন দিয়ে ঢাকা। তারপরও 70 to 80% আমরা ডাক্তার এবং নার্স ইনফেক্টেড হয়েছি। কাজেই আমি বলবো যে অবশ্যই এই জিনিসগুলো থাকতে হবে। গ্রামাঞ্চলে এটা আসলে ব্যবস্থাপনাটা খুবই ডিফিকাল্ট আমি জানি। তবুও ধরুন আপনারা যদি একটা পালস অক্সিমিটার পুরো গ্রামে, আপনি যদি অ্যাটলিস্ট যে কোনো একটা গ্রামের যে স্বাস্থ্য সেবা কেন্দ্র আছে সেখানে যদি একটা পালস অক্সিমিটার রাখার ব্যবস্থা থাকে, এবং আপনারা যদি যে কোনো রকমের সিমটম অ্যারাইজ করে আপনারা ওখানে গিয়ে আপনারা অক্সিজেনটা চেক করলেন, অথবা বাসার ভেতরে যতটা সম্ভব একজন আরেকজনের কাছ থেকে দূরে থাকলেন, যদি সম্ভব হয় মাস্ক পরে থাকলেন, বা আপনার কাছে যদি টাওয়াল বা গামছা কিছু একটা যদি থাকে, যতটা সম্ভব নাক মুখ ঢেকে রাখলেন, কারণ করোনা ভাইরাসটা ঢোকেই হচ্ছে নাক আর মুখ দিয়ে। আর যেটা আমরা বলি যে একটু পরপর হ্যান্ড ওয়াশ করবেন, তো গ্রামেও অ্যাটলিস্ট আপনি চেষ্টা করবেন হাত ধুতে একটু পরপর, যতটা সম্ভব একজন আরেকজনকে টাচ কম করবেন, নাক মুখ ঢেকে রাখবেন। যদি মাস্ক সরবরাহ না থাকে, গামছা বা টাওয়াল যে যা আছে আপনার হাতের কাছে, যে কোনো কাপড় দিয়ে আপনি নাক মুখ ঢেকে চলাফেরা করার চেষ্টা করবেন, এবং হেলদি ফুড খাবেন। বিশেষ করে আমি বলবো আপনারা যারা গ্রামে আছেন তাদের জন্য এটা বেশি ভালো যে আপনারা হেলদি ফুড খেতে পারবেন।
কারণ শহরে আসতে আসতে দেখা যায় যে অনেক ফরমালিনের এক্সপোজার হয়ে জিনিসটা আরো বেশি খারাপ হয়ে যায়, কিন্তু গ্রামে আপনারা যারা আছেন তারা একদম আপনারা বিশুদ্ধ এবং হেলদি খাবারটা খেতে পারেন। তো আমরা রিসেন্টলি আবার বলেছি যেটা, যে ভিটামিনের কথা যেটা আমি বললাম, যে এই ভিটামিন গুলো আমরা কেন দিচ্ছি, কারণ আপনি যত ভিটামিন সি, ভিটামিন ডি, জিঙ্ক এগুলো সরবরাহ আপনার শরীরে দেবেন, তত আপনার ইমিউনিটি ভালোভাবে কাজ করবে। এটাই রিসেন্ট রিসার্চে দেখা গেছে। তো আপনারা যারা আছেন, আপনারা গ্রামে থাকলে আপনারা রোদে অনেক এক্সপোজড হচ্ছেন, সূর্যের আলো পাচ্ছেন, সেটা ডেফিনেটলি একটা পজিটিভ সাইড। আপনারা ভালো ভালো খাবার খাবেন, ভিটামিন সি যুক্ত খাবার খাবেন, আমলকি, পেয়ারা, মালটা, কমলা যা আছে ভিটামিন সি যুক্ত, লেবু, এসব খাবার খাবেন, প্রচুর পানি খাবেন। তাহলে যতটুকু এভাবে করে থাকা যায় আর কি। ধন্যবাদ। আমাদেরকে আরো একজন প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে যে হসপিটাল অর ডেন্টাল চেম্বারে প্রিভেনশন কিভাবে নিব অ্যাজ এ ডক্টর? এখানে আমার মনে হয় এখন ডাক্তাররা সবাই মোটামুটি একই রকম প্রিভেনশন আমরা ইউজ করছি, যে আপনি আপনার জন্য নিশ্চয়ই একটা রুম আছে, সেই রুমের ঢুকতেই অর্থাৎ দরজার সামনেই আপনি একটা স্যানিটাইজার রেখে দিবেন। এখন কথা হচ্ছে যে আপনি কি বিভিন্ন রুমে গিয়ে গিয়ে, যেমন আমাদের এখানে ক্লিনিক গুলো যেরকম থাকে যে 5টা ধরুন রুম থাকে, 5টা রুমে 5টা পেশেন্ট বসা থাকে, এবং আমি প্রত্যেকটা রুমে গিয়ে গিয়ে ভিজিট করে করে পেশেন্ট দেখি এরকম। কিন্তু বাংলাদেশে যেরকম থাকে, একজনের প্রাইভেট চেম্বারে সাধারণত রুগী আপনার রুমে আসছে, তো যেটাই হোক না কেন রুমের সামনে আপনি অবশ্যই একটা স্যানিটাইজার রেখে দিবেন। রুগী যখন ঢুকবে বা আপনি যখন বের হবেন, প্রত্যেকবার আপনি স্যানিটাইজার দিয়ে হ্যান্ড ওয়াশ করবেন, একটা গাউন পরে থাকবেন, মাস্ক পরে থাকবেন। আমি অবশ্যই রিকমেন্ড করবো N95 মাস্ক যদি পরে থাকতে পারেন। আমাদের এখানেও যখন N95 মাস্ক প্রচুর অপ্রতুল ছিল, তখন আমরা যেটা করতাম, আমরা একটা N95 মাস্ক পরে 7 দিন থাকতাম, উপরে আমরা সার্জিক্যাল অর্থাৎ রেগুলার যে মাস্ক সেটা আমরা উপরে পরতাম। তাতে করে একটা N95 মাস্ক আমরা 7 দিন 10 দিন পর্যন্ত ইউজ করতে পারতাম। তো আপনি যদি মনে করেন যে আপনাদের সাপ্লাই সেরকম নেই, আপনি একটা N95 মাস্ক পরে, উপরে রেগুলার মাস্কটা পরে আপনি N95 মাস্কটা 7 থেকে 10 দিন পরে থাকতে পারেন। স্যানিটাইজার থাকতে হবে, একটা গাউন রেখে দিবেন, এবং পেশেন্টকে আহ যতটা সম্ভব পেশেন্টকেও অবশ্যই মাস্ক পরে ঢুকতে হবে। ধরুন আপনি আপনার রুমের সামনে একটা মাস্ক রেখে দিতে পারেন যদি পেশেন্টের মাস্ক পরা না থাকে, এবং পেশেন্টকেও হ্যান্ড ওয়াশ করে ঢুকতে বলবেন। এই টুকটাক যতটুকু করে থাকা যায় আর কি। ধন্যবাদ। আমাদেরকে একজন লিখেছেন, আমাদের দর্শক আসমা মান্নান, স্যালুট টু ফ্রন্টলাইন ডক্টরস অল ওভার দ্য ওয়ার্ল্ড, ভেরি ইফেক্টিভ ডিসকাশন। ধন্যবাদ আসমা মান্নান আপনাকে এত সুন্দর কমেন্টস করার জন্য। আমাদের কাছে একজন দর্শক জানতে চেয়েছেন যে তার কাজিন প্রেগনেন্ট, তার শুরু থেকেই শ্বাসকষ্ট ছিল, আগে থেকেই, বর্তমানে তার গলা ব্যথা এবং কাশি আছে, এখন সে কি করতে পারে? আচ্ছা, প্রেগনেন্সির ক্ষেত্রেও এটা আসলে করোনা ভাইরাস যে মানে খুব বেশি খারাপ হয়ে যায় তা না, মানে কিন্তু শ্বাসকষ্টটা হয়, কারণ প্রেগনেন্ট মানুষের দেখা যায় যে এমনিতেই অ্যাবডোমেনটা অনেক সোয়েলেন হয়ে থাকার কারণে শ্বাসকষ্টটা বেড়ে যায়। তো এক্ষেত্রে আপনাকে খুবই সাবধান থাকতে হবে। আমরা যেরকম সাবধান থাকি তার থেকে অনেক বেশি সাবধান আপনাকে থাকতে হবে। কারণ হচ্ছে আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব বাইরে না যেতে, ঘরে থাকতে। ইভেন ঘরেও আপনি মানুষের থেকে অনেক দূরে দূরে থাকার চেষ্টা করবেন, অ্যাটলিস্ট 6 ফিট ডিস্টেন্স মেনটেন করবেন ঘরের ভেতরেও। আর যদি গলা ব্যথা করে, সেইম আমি যেটা বলেছি শুরুতেই, আপনি নাপা খেতে পারেন, নাপাটা প্রেগনেন্সির জন্য বেটার। আর যদি একেবারেই ভালো না হয় এবং এটা আপনাকে খুব বেশি বদার করে, তাহলে অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিতে হবে। আদারওয়াইজ প্রাকৃতিক যা যা, গরম পানি, স্যালাইন, গার্গলিং, এগুলোই করে যেতে পারে। ধন্যবাদ। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল, কারণ আমাদের দেশে অনেকেই এই আতঙ্কে আছেন। এখন আমি আপনাকে একটি কোশ্চেন করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে ডেক্সামিথাসন এটি কি কোভিড-19 এর প্রতিষেধক? প্রথম অবস্থা থেকেই কি এটি নিতে হবে? এই ডেক্সামেথাসন নিয়ে আমি একটু ডিটেলস বলতে চাই, যে আমি শুনেছি যে বাংলাদেশে বা অনেকেই, যেখানে আসলে ফার্মাসিতে মানুষের অ্যাক্সেসিবিলিটি আছে, যেমন এখানে যেরকম ফার্মাসিতে কারো অ্যাক্সেসিবিলিটি নাই, ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া আপনি কিছুই পাবেন না, কিন্তু যেসব জায়গায় ফার্মাসিতে গেলেই ওষুধ পেয়ে যাচ্ছে, অনেকে কোনো সিমটম না থাকা সত্ত্বেও বা আতঙ্কিত হয়ে দেখা যাচ্ছে যে ডেক্সামেথাসন কিনে বাসায় রেখে দিচ্ছে। এটা আসলে একেবারেই রিকমেন্ডেড না। ডেক্সামেথাসন শুধুমাত্র যেই পেশেন্ট গুলো হসপিটালে ভর্তি আছে তাদের জন্য। এখন ডেক্সামেথাসনের ব্যাপারে আমি একটু কথা বলতে চাই, যে কেন আমি এই কথাটা বললাম যে হসপিটালে ভর্তি রোগীদের জন্য। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই যে কিভাবে লাংসটা কাজ করে। ধরুন এইটা হচ্ছে আমাদের আমাদের নাক থেকে শ্বাসনালীটা ভেতরে গিয়ে দুই পাশে, আমাদের চেস্টের দুই পাশে দুইটা লাংস হয়। তাহলে এইখানে হচ্ছে আহ এরকম, এবং দুই পাশে হচ্ছে এভাবে দুইটা লাংস থাকে।
তো এই লাংসের এইখানে হচ্ছে গিয়ে এরকম বায়ু কুঠুরির মতো কিছু জায়গা থাকে, অর্থাৎ এগুলো হচ্ছে ফাঁকা জায়গা। যখন আমরা শ্বাস নেই নাক দিয়ে বা মুখ দিয়ে, যখন অক্সিজেনটা ঢোকে, এই অক্সিজেনটা এই বায়ু কুঠুরি থেকে ভেতরে আমাদের এখানে রক্তনালী আছে, সেই রক্তনালীতে সরবরাহ হয়, সেভাবেই অক্সিজেন আমাদের পুরো শরীরে আসে। এখন করোনা ভাইরাসের ক্ষেত্রে কি হয়, আমাদের বডিতে যেই রোগ প্রতিরোধ অর্থাৎ ইমিউনিটি দেয় যেই সেলগুলো, সেই সেলগুলোই আসলে এই করোনা ভাইরাস যখন লাংসের মধ্যে বসে থাকে ওটাকে ফাইট করার জন্য আমাদের বডি থেকে লাখ লাখ ইমিউন সেল এখানে আসে, লাংসে চলে আসে, এসে ও করোনা ভাইরাসটাকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু যেটা হয়, হিতে বিপরীত হয়, সেটা হচ্ছে করোনা ভাইরাসটাকে মারতে গিয়ে সে আমাদের লাংসের নিজস্ব সেলগুলোকেই নষ্ট করে ফেলে, এবং সেটার কারণেই কিন্তু মানুষের আসলে আলটিমেটলি মৃত্যু হয়, কারণ লাংসটা এত সিভিয়ারলি ড্যামেজড হয়ে যায়, সেটাই আলটিমেটলি মানুষকে আইসিইউতে অ্যাডমিট করাতে হয় এবং ভেন্টিলেটর কানেক্টেড করতে হয়। তো লাংস যখন ড্যামেজ হয়ে যায় ওই আমাদের বডির নিজস্ব সেল দিয়ে, ইমিউন সেল দিয়ে, তখন এই জিনিসগুলো একেবারে সলিডিফাই হয়ে যায়, অর্থাৎ জমে যায়, এখানে কোনো ফাঁকা জায়গা থাকে না। এবং আমরা জানি কোনো একটা জায়গা সলিড হয়ে গেলে নিশ্চয়ই সেখান থেকে অক্সিজেন পাস করবে না, রাইট? তো তখনও এটাই হয়, তখন থেকেই তখন অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়। এখন ডেক্সামেথাসোনটা হচ্ছে একটা ইমিউন সাপ্রেসেন্ট ড্রাগ, অর্থাৎ এটা একটা স্টেরয়েড যেটা আমাদের বডির ইমিউনিটিকে দমিয়ে দেয়। অর্থাৎ আমাদের বডি যখন ওভার ইমিউনিটি শো করে এরকম করে, তখন ডেক্সামেথাসোন বলে যে এত ইমিউনিটি দেখানোর দরকার নাই, একটু থামতে হবে, তখন আমরা ডেক্সামেথাসোন ইউজ করতে বলি পেশেন্টদেরকে। তো তো আপনারা বুঝতেই পারছেন যে ওভার ইমিউনিটি স্টোর করার জন্য অবশ্যই লাংসে ড্যামেজ থাকতে হবে। এই জন্য চেস্ট এক্সরে যখন আমরা হসপিটালে একটা পেশেন্টকে ভর্তি করাই, তখন চেস্ট এক্সরে সাধারণত সব পেশেন্টদেরকে করা হয়। যখন আমরা দেখি যে হ্যাঁ এক্সরেতে কিছু লাং ড্যামেজের সাইন আছে, তখন আমরা বলি যে না, ডেক্সামেথাসোন ইউজ করতে হবে, বিকজ হিজ ইমিউনিটি ইজ ওভার রিয়াক্টিং। আদারওয়াইজ কোনো সুস্থ মানুষের ডেক্সামেথাসোন ইউজ করার কোনো দরকার নেই। এটি সত্যি আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, এবং আমাদের দর্শকরাও নিশ্চয়ই খুব ভালোভাবে বিষয়টি বুঝতে পেরেছেন। কারণ আমাদের করোনা ভাইরাসের শুরু থেকে বিভিন্ন রকম মেডিসিনের কথা শোনা যাচ্ছে, নাম শোনা যাচ্ছে। দেখা যায় যে একটা মেডিসিন যদি বলা হয় এটা কাজ করছে, তখন স্টক আউট করে ফেলছি আমরা, এবং আমরা নিজেরাই সেটি নেওয়ার প্রবণতা থেকে যাচ্ছে। এবং সেটি সম্পর্কে আমি আরো সামনে আপনার সাথে আলোচনা করবো, এবং আরো অনেক কিছু আপনার কাছে জানার আছে। এবং এর পরবর্তী যে প্রশ্নটি সেটি হচ্ছে যে শ্বাসকষ্ট হলে রোগী কিভাবে বুঝবে যে তার এখন হসপিটালে যেতে হবে, এবং শরীরে অক্সিজেনের মাত্রাটা কেমন আছে, কমে যাচ্ছে কিনা, বা অনেক সময় দেখা যায় রোগী সুস্থ কিন্তু হঠাৎ করে রোগীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে রোগীর করণীয় কি? প্রথমত আমি যেটা তখন বলছিলাম, যে যখন আমি লক্ষণগুলো সম্পর্কে বলছিলাম, লাস্টের দুইটা লক্ষণ, সেটা হচ্ছে কাশি এবং শ্বাসকষ্ট, এই দুইটা সম্পর্কে সবাইকে খুব কনসার্ন হতে হবে ফ্রম দ্য ভেরি বিগিনিং। তো কাশি বা শ্বাসকষ্ট হওয়ার সাথে সাথে আপনাকে খুবই সতর্ক হতে হবে যে এটা খারাপের দিকে যাচ্ছে কিনা, সেটা খুব খেয়াল রাখতে হবে। এবং আমি তাদেরকে বলবো, অবশ্যই রিকমেন্ড করবো, যদি সম্ভব হয় প্লিজ 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 আপনার একটা পালস অক্সিমিটার কিনে নেবেন। যদি আপনি একা কিনতে না পারেন, অ্যাটলিস্ট আপনার কমিউনিটিতে বা আপনার এলাকায় সবাই মিলে একটা পালস অক্সিমিটার কিনে আপনারা চেক করতে পারেন বাসায়। পালস অক্সিমিটার আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিতে চাই আমার পালস অক্সিমিটারটা দিয়ে। এটা হচ্ছে পালস অক্সিমিটার বলে এটাকে, এরকম একটা ছোট্ট একটা ডিভাইস, এটা এরকম ক্লিপের মতো, অর্থাৎ এক পাশে আপনি যদি এরকম করেন এভাবে খুলে যাবে। তো সাধারণত আমাদের আঙ্গুলগুলোর মধ্যে এই ইন্ডেক্স ফিঙ্গারটাকে আমরা চুজ করি অক্সিজেনটাকে চেক করার জন্য। যখন ক্লিপের মতো খুলবেন তখন এর ভেতরে আপনি এভাবে আঙ্গুল দিবেন, তারপরে এখানে একটা পাওয়ার অন বাটন আছে, এই বাটনটা যখন আপনি প্রেস করবেন, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, লাইট পড়ছে হয়তো, জি জি, একটু উপরে ধরলে দেখা যাচ্ছে। জি জি জি, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। জি জি, দেখুন নিচের যে ভ্যালুটা সেটা হচ্ছে 99, এখন দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, এখন হ্যাঁ, ক্লিয়ার। নিচের যে ভ্যালুটা সেটা হচ্ছে 99। আমি যদি আরেকটু কাছ থেকে দেখাই, জানি না দেখা যাচ্ছে কিনা, এখানে লেখা আছে SpO2। এস মানে স্যাচুরেশন, O2 মানে অক্সিজেন। অর্থাৎ দেখুন আমি যেটা দিলাম, অর্থাৎ আমার এখন অক্সিজেন স্যাচুরেশন 98, আমার আমার ফিঙ্গার এই মুহূর্তে অক্সিজেন স্যাচুরেশন 98। এর মানে হচ্ছে যে আমার ব্লাডে এখন 98% অক্সিজেন স্যাচুরেটেড আছে। তো এইটা সাধারণত 98, 99, 100 এরকম পর্যন্ত নর্মাল। তবে যদি এটা কমে যাওয়া শুরু করে, 90 অ্যাবাভ 94 ইজ নর্মাল, কিন্তু যখন কমে যেতে থাকে এবং 90 নিচে নেমে যায়,
90 এর নিচে নেমে যায়, তখন আপনাকে কনসার্ন হতে হবে। তখন বুঝতে হবে যে না, আমার হসপিটালে যাওয়া মনে হয় দরকার, এবং সাথে যদি সিমটম বেশি খারাপ হতে থাকে তাহলেও আপনাকে হসপিটালে যেতে হবে। এখন ধরুন আপনার পালস অক্সিমিটার নেই, সেক্ষেত্রে আপনি কিভাবে বুঝবেন? ডেফিনেটলি আপনার প্রচন্ড শ্বাসকষ্ট হবে, এবং আপনার আশেপাশের মানুষ দেখেই বুঝতে পারবে যে আপনি অক্সিজেনের জন্য অনেক ট্রাই করছেন, যেটাকে আমরা বলি গ্যাসপিং বা অ্যাগোনাল ব্রিদিং। তো সেটা আপনি করবেন, সেটা দেখা যাবে সেরকম হবে। আবার অনেক সময় দেখা যায় যে রোগী এত উইক হয়ে পড়ে অক্সিজেনের অভাবে, সে দেখা যায় যে কথা বলতে পারছে না, হাঁটতে পারছে না, প্রচন্ড উইক হয়ে পড়ে। আবার বয়স্ক মানুষের ক্ষেত্রে দেখা যায় যে অক্সিজেনের অভাবে তারা অনেক সময় অজ্ঞান হয়ে যান, অথবা তারা মেন্টালি কেমন একটু কনফিউজিং আচরণ করেন, যেন কাউকে চিনতে পারছেন না, বা শ্বাসকষ্টে একেবারেই শরীর দুর্বল হয়ে পড়েছে, কথা বলছেন না। এই ধরনের কিছু সিমটম অ্যারাইজ করে, বাট জিনিসটা কখনোই সাডেনলি হয় এটা ভুল কথা। এটা আপনার অবশ্যই 1-2 দিন আগে থেকে আপনার কাশি বা শ্বাসকষ্ট বা কিছু না থাকুক, অ্যাটলিস্ট আপনার জ্বর অবশ্যই কোনো একটা সতর্ক দিয়েই সে আসে, একটা সংকেত দিয়েই সে আসে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এবং আমার ধারণা যে আমাদের দর্শকরা পালস অক্সিমিটারের ব্যবহারটা বুঝে নিয়েছেন। আপনার কাছে আমাদের দর্শকরা আরো অনেক প্রশ্ন জমা পড়ে গেছে, এখন আমরা দর্শকদের প্রশ্নে চলে যাই। আমাদের কাছে একজন দর্শক জানতে চেয়েছেন যে কোনো সিমটম থাকলে যদি টেস্ট করার সুযোগ না থাকে, সেক্ষেত্রে আর কি কি টেস্ট করলে রোগীর অবস্থা ভালো না খারাপ সেটা বোঝা যাবে? এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। এটা আমি বলবো যে আহ, কিছু টেস্ট আছে যেগুলো যখন আমরা হসপিটালে একটা পেশেন্টকে অ্যাডমিট করি, তখন আমরা এভরি 48 আওয়ার্স, অর্থাৎ প্রতি 2 থেকে 3 দিন পর পর আমরা কিছু ব্লাড টেস্ট করি। সেই ব্লাড টেস্ট গুলোকে আমরা ওভারঅল বলি প্রগনোস্টিক মার্কার। অর্থাৎ রোগীর অবস্থা কতটা ভালোর দিকে যাচ্ছে বা খারাপের দিকে যাচ্ছে সেটা আমরা ওই ব্লাড টেস্টের রিপোর্ট গুলা দেখে, সাথে সিমটমের অবশ্যই সিমটম ইমপ্রুভ করছে কিনা সেগুলো দেখে আমরা বুঝতে পারি। তার মধ্যে আমি জানি না দর্শকরা বুঝবেন কিনা, কিন্তু যেহেতু উনি নাম জানতে চেয়েছেন আমি নামগুলো বলছি। যেমন একটা হচ্ছে আপনার ডি ডাইমার, এগুলো সবই ব্লাড টেস্ট, অর্থাৎ ব্লাড থেকে কালেক্ট করে আপনার টেস্ট গুলো দেখা হয়। ডি ডাইমার, ফেরিটিন, ল্যাকটেট ডিহাইড্রোজিনেস। এই টেস্ট সাধারণত, এই 3টা টেস্ট হচ্ছে আমরা খুব বেশি করি। আরেকটা হচ্ছে সিআরপি। এই টেস্টগুলো সাধারণত যখন রুগী অ্যাডমিট হয় দেখা যায় যে প্রত্যেকটা রুগীর এই ভ্যালুগুলো অনেক বেশি থাকে। তারপরে ট্রিটমেন্ট করতে করতে, অ্যান্টিবায়োটিক দিতে দিতে অথবা অক্সিজেন সাপ্লিমেন্ট করতে করতে লাংস ড্যামেজটা যখন ধীরে ধীরে কমতে থাকে, তখন এই প্রোগনোস্টিক মার্কার গুলোর ভ্যালুও কমতে থাকে। এবং তখন আমরা ধরে নিই যে হ্যাঁ, রোগী এখন ইমপ্রুভ করছে এবং তাকে আমরা ধীরে ধীরে ডিসচার্জ করে দিতে পারবো। কিন্তু যাদের দেখা যায় ইমপ্রুভ করে না, তাদের কন্টিনিউয়াসলি আরো বাড়তে থাকে, এবং তখন সেই সব পেশেন্টদের জন্য আমরা রিসার্চ মেডিসিন গুলা ইউজ করি, যেমন রেমডেসিভির বা টসিলিজুম্যাব। তখন আমরা এগুলো ইউজ করি, এবং আলটিমেটলি যারা একেবারেই রেসপন্ড করে না, তখন ফাইনালি তাদেরকে আইসিইউতে অ্যাডমিট করতে হয়। ধন্যবাদ। আসলে আমাদের দর্শক খুবই সুন্দর সুন্দর প্রশ্ন করছেন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, এবং আমাদের বিশেষজ্ঞ আপনাদের প্রশ্নগুলো যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করছেন। আপনারা আমাদেরকে আরো অনেক প্রশ্ন করুন, আপনাদের যা জানার আছে আপনারা আমাদের বিশেষজ্ঞের কাছে জেনে নিন এবং আমাদের সঙ্গে থাকুন। আপনাদের যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয় সেজন্য আপনারা এই ভিডিওটি শেয়ার করে রাখবেন, তাহলে আপনারা পরবর্তীতে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের বিশেষজ্ঞের গুরুত্বপূর্ণ পরামর্শগুলো আরো ভালোভাবে বুঝে নিতে পারবেন। আমি এখন আপনার কাছে একটি প্রশ্ন করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আরেকটি মেডিসিন নিয়ে, রেমডেসিভির, এটি করোনার সাথে কতটা কার্যকরী? এটিও আরেকটি প্রশ্ন। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। যে রেমডেসিভির, এটা আসলে একটা অ্যান্টিভাইরাল ড্রাগ, অর্থাৎ ভাইরাসের এগেনস্টে কাজ করে। আমরা জানি যেরকম অ্যান্টিবায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়াল এগেনস্টে কাজ করে, সেরকম রেমডেসিভির, সো ভির কথাটা এসছে ভাইরাস থেকে, সো এটা অ্যান্টিভাইরাল ড্রাগ। এখন কথা হচ্ছে যে কম করে হলেও 15 থেকে 20টা এরকম অ্যান্টিভাইরাল মেডিসিন আন্ডার রিসার্চে আছে এখন পর্যন্ত। 3 মাস আগে থেকে শুরু হয়েছে, এগুলো এখনো আন্ডার রিসার্চে আছে। খুব যে বেশি কার্যকরী সেটা আমরা এখন পর্যন্ত প্রমাণ পাইনি। যেই রোগীগুলো সুস্থ হচ্ছেন তারা দেখা যাচ্ছে যে তাদের বডির ইমিউনিটি দিয়েই সুস্থ হচ্ছেন। আর যারা মৃত্যুর দিকে চলে যাচ্ছেন তাদেরকে রেমডেসিভির দিয়েও আসলে প্রিভেন্ট করা যাচ্ছে না মৃত্যুটা। কাজেই সেরকম ভাবে খুব কার্যকরী ওরকম প্রমাণ মেলেনি, তবে অনেক হসপিটাল থেকে বলা হচ্ছে যে হ্যাঁ, রেমডেসিভির কিছুটা কার্যকরী করে বা কার্যকরী, কারণ এ পর্যন্ত যতগুলো ওষুধ এসেছে তার মধ্যে যদি সামান্য হলেও কার্যকরী ডক্টররা দাবি করতে চায় তাহলে সেটা রেমডেসিভির। এই মেডিসিনটা কি আমরা নিজেরা নিতে পারবো ঘরে বসে? না, না, এটা অবশ্যই হসপিটালাইজ পেশেন্টদের জন্য। জি, দর্শক অবশ্যই আপনাদের প্রত্যেকটি মেডিসিনই
হসপিটালে অ্যাডমিট হওয়ার পরে বা বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া সেবন করবেন না। আমাদের আরো একটি প্রশ্ন এসেছে দর্শকদের থেকে, সেটি হচ্ছে যে করোনা ভাইরাসের দেহে অ্যান্টিবডি যদি না থাকে তাহলে কি সংক্রমিত হওয়া ঠেকানো সম্ভব? না, যদি আপনি অ্যান্টিবডি না থাকে তাহলে আপনি আবারও ইনফেকশন আপনার হতে পারে এবং সেই ইনফেকশন থেকে আপনার সিমটম ডেভেলপ করতে পারে। অ্যান্টিবডি না মানে আপনি ইমিউনিটি ডেভেলপ করেননি, ঠেকানো সম্ভব না। জি, আমরা আরেকজন দর্শক জানতে চেয়েছেন যে আমাদের দেহে বা মানব দেহে কতদিন পর্যন্ত করোনা ভাইরাসটি জীবিত থাকতে পারে? এটি আরেকটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা হচ্ছে আমরা সাধারণত রিকমেন্ড করি 14 দিন পর্যন্ত আপনাকে কোয়ারেন্টাইন থাকতে হবে। এর অর্থ হচ্ছে ভাইরাসটা যখন আপনি একবার ক্যারি করছেন এটা 14 দিন পর্যন্ত আপনার বডিতে থাকে এবং এটা শেড আউট হতে থাকে আপনার নাক দিয়ে বা মুখ দিয়ে। আপনি যখন কথা বলেন বা জোরে নিঃশ্বাস নেন বা হাঁচি দেন তখন নাক আর মুখ দিয়ে ভাইরাসটা শেড আউট হতে থাকে। তো রিসার্চে বলছে যে ম্যাক্সিমাম 14 দিন পর্যন্ত ভাইরাসটা শেড আউট হতে থাকে, এরপরে সাধারণত এটা শেড আউট হয় না। কাজে আপনি যদি বলেন জীবিত থাকে, আমরা ধরে নেই 14 দিন। তবে আমরা অনেক সময় দেখছি যে বিশেষ করে আমাদের হসপিটালে বিভিন্ন বয়স্ক মানুষ যারা আছেন তাদেরকে নার্সিং হোমে যখন আমরা পাঠাতে হয়, নার্সিং হোম থেকে রিকোয়ারমেন্ট থাকে যে পেশেন্টের আবারও করোনা ভাইরাস চেক করতে হবে। কারণ নার্সিং হোমে আপনার আরো অনেক রুগী থাকে, তাদের সতর্কতার জন্য প্রত্যেকটা রুগীকে ডিসচার্জের আগে আমাকে রিপিট করোনা ভাইরাস টেস্ট করতে হয়। তো অনেক সময় দেখা যায় যে 1 মাস বা 21 দিন 25 দিন পরও তাদের করোনা ভাইরাস পজিটিভ আসে। তো এটা খুব রেয়ারলি হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা সাধারণত বলি যে পেশেন্টকে তাহলে কোয়ারেন্টাইন করতে হবে 14 দিনের পরেও। কিন্তু যদি আপনি মনে করেন যে আপনার সিমটম ভালো হয়ে গেছে বা আপনি বাসায় আছেন, আপনার হসপিটালে যেতে হয়নি, তাহলে 14 দিন রিকোয়ার্ড। 14 দিন পর্যন্ত কোয়ারেন্টাইন করতে পারেন, এর বেশি সাধারণত কাউকে করতে বলা হচ্ছে না। ধন্যবাদ ডক্টর মিমসা, আপনার এই সুন্দর পরামর্শগুলো আমাদের দর্শকদের অনেক উপকারে আসবে। দর্শক আপনারা আমাদের সাথে আরো জয়েন করুন, আমাদের এই ভিডিওটি অনেক শেয়ার করুন। শেয়ার করার মাধ্যমে আরো আরেকজন উপকৃত হবে এবং এই উপকৃত হওয়াটাই হচ্ছে আমাদের এই আলোচনাটির মূল উদ্দেশ্য। আমাদের আরেকজন দর্শক প্রশ্ন করেছেন, তার প্রশ্নটি আমরা নিয়ে নিচ্ছি। করোনা রোগীর জন্য ভিটামিন সির পাশাপাশি আরো কি কি খাদ্য বা আর কোন কোন ভিটামিন গুলো জরুরি? আমি আগেও দেখিয়েছি আরেকবার, আমি আরেকবার বলতে চাই, হয়তো উনি সেটা তখন মিস করেছেন বা কিছু। ভিটামিন সি খেতে হবে, ভিটামিন ডি, জিঙ্ক খেতে হবে এবং ভিটামিন ডি খেতে হবে। ভিটামিন সি মাস্ট এবং একটু হাই ডোজে খেতে হবে। করোনা ভাইরাস যদি আপনি কনফার্ম হন তাহলে ডোজটা হচ্ছে 1000 মিলিগ্রাম। নর্মালি বাংলাদেশে যে সিবিট পাওয়া যায় সেটা 100 বা 200 বোধ হয়, কিন্তু করোনা ভাইরাসের জন্য আমরা 1000 বলছি। ভিটামিন জিঙ্ক খেতে বলা হচ্ছে 20 মিলিগ্রাম 3 বেলা করে। আর ভিটামিন ডি খেতে বলা হচ্ছে 2000 ইউনিট দিনে একটা করে 14 দিন। এটা কি আমরা স্বাভাবিক যারা আছে, যারা আক্রান্ত হয়নি তারাও নিব? না, তাদের জন্য দরকার নেই। তারা শুধু খাবারের মাধ্যমেই, তারা শুধু খাবারটাই মানে হেলদি খাবার খাওয়ার চেষ্টা করবেন, যেই সব খাবারে প্রচুর ভিটামিন সি আছে, ভিটামিন ডি আছে, সেগুলো খাওয়ার চেষ্টা করবেন। কিন্তু যদি করোনা ভাইরাস আপনার হয়েই যায় তখন আপনাকে ট্যাবলেটের মাধ্যমেও এক্সট্রা সাপ্লিমেন্ট নিতে হবে। ধন্যবাদ, খুবই সুন্দর একটি পরামর্শ ছিল আমাদের। আমরা আমাদের ডক্টরের কাছে আরেকটি প্রশ্ন পেয়েছি, সেটি হচ্ছে যে ডিফারেন্ট ব্লাড গ্রুপ কি করোনা আক্রান্ত হওয়ার ক্ষেত্রে পার্থক্য তৈরি করে? এটা রিসেন্টলি আমি দেখেছি যে রিসার্চে বলছে যে এ পজিটিভ বা নেগেটিভ ব্লাড গ্রুপের সম্ভাবনা বেশি, কিন্তু এটা আসলে ইউএসএ তে এখনো সেভাবে এস্টাবলিশড না, এরকম কোনো মানে কনফার্ম কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি। সো আমি বলবো যে এটা এখন পর্যন্ত ফাইনালাইজড কোনো স্টেটমেন্ট আসেনি এই ব্যাপারে। ধন্যবাদ। আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন যে করোনা আক্রান্ত হবার দিক থেকে কারা হাই রিস্কে রয়েছে? হ্যাঁ, এই প্রশ্নটি আমি একটু আগেও বলেছি, সেটা হচ্ছে হার্ট প্রবলেম যাদের আছে, যারা জানেন যে তা আপনার পরিবারে বয়স্ক মানুষ হোক বা যে যে কোনো বয়সের মানুষ হোক, কিডনি প্রবলেম আছে আহ এবং লাংসের যে কোনো প্রবলেম, ধরুন আপনার অ্যাজমা আছে যেটাকে আমরা হাঁপানি বলি, অথবা যারা অনেক দিন ধরে স্মোক করেন তাদের একটা অসুখ হয় সেটাকে আমরা বলি সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যারা হচ্ছে অনেকদিন স্মোকিং করেন, এবং যারা ওবেইস, ধরেন আপনার ওয়েট অনেক বেশি, সাধারণত এই ধরনের মানুষরা হচ্ছে খুব বেশি হাই রিস্কে আছে। যে আমাদের একজন দর্শক আমাদেরকে লিখেছেন যে আমাদের বিশেষজ্ঞ যে ভিটামিন গুলো আমাদেরকে প্রেসক্রাইব করেছেন সেগুলো আবার শো করতে। ডক্টর মিমসা, আপনি যদি এটা আবার আচ্ছা, একটু অবশ্যই। হ্যাঁ, আর আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা স্ক্রিনশট দিয়ে নিন
আর সবথেকে যেটি ভালো হয় সেটি হচ্ছে যে আপনারা এই ভিডিওটি শেয়ার করে রাখুন আপনার পেজে, তাহলে পরবর্তীতে এইখান থেকে যত আলোচনা হচ্ছে সবগুলোই আপনারা প্রেসক্রিপশনগুলো, আলোচনাগুলো, উপদেশগুলো সেগুলো আপনারা নিয়ে নিতে পারবেন। দর্শকদের অনুরোধে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার আবার সেই আমাদের প্রেসক্রিপশনটি আপনাদের সামনে তুলে ধরেছেন, আপনারা প্লিজ কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে নিন। ধন্যবাদ ডাক্তার মির্জা। ধন্যবাদ। জি, আমাদের দর্শকদের সাড়া প্রচুর পাচ্ছি আমরা, এবং তারা সবাই আমাদেরকে খুব এপ্রিশিয়েট করছেন। আমাদের বিশেষজ্ঞের মতামত তাদের খুবই উপকারী হিসেবে কাজে দিবে, এবং সেটাই তারা আশা করছেন, আমরাও সেটা আশা করছি। আমরা আবার দর্শকদের প্রশ্নে চলে যাচ্ছি ডাক্তার মির্জা। সেটি হচ্ছে যে একজন দর্শক প্রশ্ন করেছেন, যুক্তরাষ্ট্রের করোনা ভয়াবহতা থেকে বাংলাদেশের মানুষের কি শেখার আছে? কারণ অনেক ক্ষেত্রে এখনো দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের মানুষেরা অসচেতন, তারা এই করোনা ভাইরাসটি কতটা পাত্তা দিচ্ছে না। সেটি কারণ আমাদের বর্তমান অবস্থা এখনো হয়তো ওই যুক্তরাষ্ট্রের পর্যায়ে চলে যায়নি যে আমরা এতটা আতঙ্কিত হব। তো সেই পর্যায়ে যেন আমরা না যাই, সেজন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি? বাংলাদেশে এখনো যায়নি এটা আমি বলবো না, কারণ অলরেডি বাংলাদেশ এখন যে পর্যায়ে আছে, যুক্তরাষ্ট্র যখন এই পর্যায়ে ছিল তখন থেকেই কিন্তু স্ট্রিক্ট প্রিকশন মেনটেন করা হয়েছে। কারণ আমি যদি নিউ ইয়র্কের কথা বলি, আমি নিউ ইয়র্কে জামাইকা হসপিটালটা হচ্ছে কুইন্স কাউন্টির মধ্যে অবস্থিত। তো কুইন্সে মূলত আপনার করোনা ভাইরাসটি সবচাইতে বেশি মারাত্মক আকারে, মহামারী আকারে ছড়িয়ে পড়েছিল। তো যখন আপনার বাংলাদেশের মতো অবস্থা ছিল যুক্তরাষ্ট্রে, ঠিক তখন থেকেই আমরা বলবো যে এখানকার লোকাল গভর্নমেন্ট বা নিউ ইয়র্ক হেলথ ডিপার্টমেন্ট থেকে প্রচুর পরিমাণে পিপিই সাপ্লাই দেওয়া হয়েছে। এবং প্রতিদিন মৃত্যুর খবর দেখে আসলে এখানকার মানুষজন খুব ভয় পেয়ে গিয়েছিল। তারা কোয়ারেন্টাইন বলেন বা লকডাউন বলেন, সেই ব্যাপারটাকে খুবই সিরিয়াসলি নিয়েছিল। এবং প্রত্যেকে আসলেই 2 মাস কেউ বাসা থেকে বের হয়নি। এবং সবকিছু একদম শুনশান নীরবতা, রাস্তায় মনে হতো যে আমি ছাড়া মনে হয় রাস্তায় আর কেউ নেই, এরকম মনে হতো। শুধু রাস্তায় স্বাস্থ্যকর্মী ছাড়া সত্যি রাস্তায় আর কেউ ছিল না। তো এই জিনিসটা আসলে খুব ভালোভাবে মেনটেন করেছে প্রায় 2 মাস। এবং এরপরে মানে একদিকে সাধারণ জনগণের লকডাউন মেনটেন্যান্স, এবং আরেকটা হচ্ছে যে গভর্নমেন্ট থেকে বা নিউ ইয়র্ক হেলথ ডিপার্টমেন্ট থেকে প্রচুর পরিমাণে পিপিই, আমি বলবো এন্ডলেস অ্যামাউন্ট অফ পিপিই আমরা পেয়েছি। এবং আমি এজন্য আমি দুঃখ প্রকাশ করতে চাই আমার কলিগদের জন্য। তারা অনেকে আমি জানি নিজ উদ্যোগে, বাংলাদেশে যারা কাজ করছেন নিজ উদ্যোগে পিপিই সরবরাহ করে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, আমি তাদেরকে স্যালুট জানাতে চাই। সত্যি খুব কাজ করছেন, তারা অনেক কষ্ট করছেন পিপিই সরবরাহের জন্য। তো আহ তো এই দুটো সমন্বয় আসলে নিউ ইয়র্কে আপনার করোনাটা খুব ভালোভাবে মোকাবেলা করা গেছে। পিপি আমাদের প্রতিটা ফ্লোরে ফ্লোরে পিপি সরবরাহ করা ছিল। আমরা প্রতিদিন আমরা পেশেন্টের রুম থেকে যখন বের হতাম, আমরা সাথে সাথে গিয়ে পিপি থেকে আবার একটা মাস্ক চেঞ্জ করে পড়তাম। তো এই কারণেই এখন আমি বলবো যে নিউ ইয়র্কের অবস্থা খুব ভালো। এখন ফেজ 2 ওপেনিং চলছে, কিছুদিন পরে ফেজ 3 ওপেনিং হবে। তবুও সবার মধ্যে একটা আশঙ্কা যে হ্যাঁ, আবারও হয়তো খুব মারাত্মক আকারে ছড়িয়ে পড়বে, হয়তো সেকেন্ড ওয়েভ আসবে, থার্ড ওয়েভ আসবে। বিশেষ করে উইন্টারে আপনার এই ভাইরাসগুলো সবচাইতে খুব রেয়ার মিউটেশন করে খুব ডেডলি ফর্মে তারা রূপান্তরিত হয়। তো আমরা ধারণা করছি উইন্টারে হয়তো আবার একটা মারাত্মক ওয়েভ আসবে। কিন্তু সেটার জন্য তারা এখন আমার মনে হয় নিউ ইয়র্ক হেলথ ডিপার্টমেন্ট খুব ভালোভাবে প্রস্তুত আছে। কারণ আমরা ধারণা করে নিচ্ছি যে উইন্টারে আরেকটা ওয়েভ আসবে। তো এখন আমি এটা আসলে ডিপেন্ড করে যে অর্থনৈতিক সবকিছু ভাবেই ডিপেন্ড করে, যে কারণ নিউ ইয়র্কে হয়তো যেভাবে পিপি সরবরাহ করা গেছে সেটা হয়তো অনেক দেশের পক্ষেই সম্ভব হবে না। তবুও নিজ উদ্যোগে বা আপনারা সাধারণ জনগণ হিসেবে যতখানি আপনারা বাসায় থাকতে পারেন সেটাই চেষ্টা করুন। আর যদি আপনাদের জীবিকার তাগিদে বা আপনার আর্থিক প্রয়োজনে অনেককেই বাইরে যেতে হচ্ছে আমি জানি, তো যদি সেটা যেতেই হয় আপনি চেষ্টা করুন আপনার পরিবারের বয়স্ক মানুষ থেকে একটু দূরে থাকতে, তাদের জন্য একটু এক্সট্রা প্রিকশন নিতে। যেমন আমরা অনেকে যেটা করছি, আমরা যারা স্বাস্থ্যকর্মীরা কাজ করছি, আমরা ডাক্তার, নার্স, আমাদের বাসায় যাদের বয়স্ক মানুষ আছে, আমরা অনেকেই একটা আলাদা বাসা নিয়ে সবাই ওখানে একসাথে থাকছি, যেন প্রতিদিন আমাদেরকে বাসায় এসে বয়স্ক মানুষের কাছে শরণাপন্ন না হতে হয়। কারণ আমরা ধারণাই করে নিচ্ছি যে প্রতিদিন আমরা হসপিটাল থেকে ভাইরাসটাকে ক্যারি করে নিয়ে আসছি। তো প্রতিদিন যাদেরকে বাইরে যেতে হচ্ছে আপনারা অবশ্যই হ্যান্ড ওয়াশ করুন। চেষ্টা করবেন হাতটা মুখে এবং নাকে না লাগাতে। কারণ এটা মনে রাখবেন, করোনা ভাইরাস আপনার শরীরের অন্য কোথাও না, শুধু এই নাক আর মুখ দিয়ে ঢুকবে। এবং হয় সেটা বাতাস থেকে ঢুকবে,
হয়তো বাতাসে এই জিনিসটা ঘোরাফেরা করছে, হয়তো আপনার পাশেই একটা মানুষ হাঁচি দিল বা জোরে নিঃশ্বাস ফেলালো, এই জন্য আপনি এইটাকে ঢেকে রাখতে হবে। মাস্ক, এই জন্য মাস্ক পরে থাকতে হবে সবসময়। আরেকটা, নাক মুখ দিয়ে কিভাবে ঢুকতে পারে, যেহেতু ভাইরাসটা যে কোনো সার্ফেসের উপর লেগে থাকতে পারে, সেটা একটা প্লাস্টিক সার্ফেস হোক, আপনার বডি সার্ফেস হোক। তো আপনার বডি সার্ফেসের কোন পার্টটা সবচেয়ে বেশি এক্সপোজড থাকে? আপনার হাত, রাইট? তো এই হাতটা আমরা একটু পরপর নাকে মুখে, এই অভ্যাসটা আমাদেরকে পরিহার করতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত আপনি হাতটা নাকে মুখে না লাগাবেন, আপনার হাতটা একটু পর পর ওয়াশ করবেন। আহ এভাবে করে যতটুকু ভালো থাকা যায়। ধন্যবাদ আপনার এত গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য। আমাদের আরো দর্শকরা প্রশ্ন করছেন, আমি দর্শকদের প্রশ্নে চলে যাচ্ছি। সেটি হচ্ছে যে করোনা আক্রান্ত হবার পর যখন রোগী পজিটিভ থেকে নেগেটিভ হন এবং নেগেটিভ হওয়ার কত দিন পর্যন্ত সে তার আইসোলেশন ব্যবস্থাটা কার্যকরী রাখবেন? আইসোলেশন টোটাল 14 ডেজ ইজ এনাফ। 14 ডেজ এর বেশি কাউকেই বলা হচ্ছে না। আপনি যদি নেগেটিভ হয়ে যান, অর্থাৎ আপনার সিমটম যেদিন থেকে শুরু হয়েছে সেই দিন থেকে কাউন্ট করে 14 ডেজ পর্যন্ত, দ্যাটস এনাফ। কিন্তু যদি সিমটম থাকে, তাহলে আপনি সিমটম যতদিন পর্যন্ত থাকবে আপনি আইসোলেশন করে যাওয়াটাই ভালো। তবে অনেক সময় যেটা হয় যে আসলে আপনার ভেতরে করোনা নেই, হয়তো অন্য কোনো কারণে আপনার অসুস্থতাটা রয়ে গেছে, আপনার শারীরিক সমস্যাটা এখনো রয়ে গেছে, সিমটমটা রয়ে গেছে। সেক্ষেত্রে আপনি আরেকটা রিপিট করোনা টেস্ট করিয়ে নিতে পারেন। কারণ অনেক সময় দেখা যায় আপনার সিমটমটা আসলে এক্স্যাক্টলি করোনার জন্য না, কিন্তু আপনি ভাবছেন এটা করোনার সিকুয়েলি হিসেবে এসেছে। তো সেক্ষেত্রে একটা রিপিট টেস্ট করে নিতে পারেন। যদি টেস্টে নেগেটিভ আসে, তাহলে হয়তো আইসোলেশনের খুব একটা প্রয়োজন নেই। ধন্যবাদ। আমাদেরকে আরো দর্শক প্রশ্ন করছেন, আমি আরেকজন দর্শকের প্রশ্ন নিয়ে নিচ্ছি। চাকুরির সুবাদে আমাকে বাইরে যেতে হয়, তারপর আবার ডায়াবেটিস আছে, এখন আমার জন্য পরামর্শ দিন। একই পরামর্শ, আপনি অবশ্যই মাস্ক পরে থাকবেন। N95 মাস্ক খুবই হাইলি রিকমেন্ড করছি আমি N95 মাস্ক পরার জন্য। যদি সম্ভব না হয়, ঠিক আছে, আপনি যে কোনো মাস্ক পরে থাকতে পারেন। চেষ্টা করবেন হাতটা নাকে মুখে না লাগার জন্য, মানুষ থেকে যতটা সম্ভব দূরে থাকতে। এবং আপনার ডায়াবেটিসটা খুবই কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। ডায়াবেটিসে আপনি যা খাচ্ছেন, আপনি কি ইনসুলিন নিচ্ছেন নাকি আপনি কোনো মুখে কোনো ওষুধ খাচ্ছেন? এবং আপনার সুগারটা রেগুলার চেক করে দেখবেন, কারণ সুগার যদি খুব আনকন্ট্রোল হয়ে যায়, আলটিমেটলি আপনার কিডনি এফেক্ট করে। এবং কিডনি, যে কোনো মানুষের কিডনি যদি ড্যামেজ থাকে, সেক্ষেত্রে করোনা ভাইরাসের জন্য সেটা খুবই একটা হাই রিস্ক ফ্যাক্টর। এবং আপনি যদি সম্ভব হয় একটা ব্লাড টেস্ট করেও দেখে নিতে পারেন আপনার কিডনি স্ট্যাটাসটা কেমন আছে। ধন্যবাদ। আমাদের দেশে ডায়াবেটিস যারা রোগী আছেন তাদের জন্য অবশ্যই এই পরামর্শটি আপনারা ফলো করার চেষ্টা করবেন। আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন জানতে চাচ্ছি, সেটা একটি মেডিসিন বিষয়। সেটি হচ্ছে যে আইভারমেকটিন কি করোনা সারায় কোভিড-19 এর প্রতিরোধ ক্ষমতা তৈরিতে এই ওষুধটি সেবন কতটা কার্যকর? আইভারমেকটিন নিয়ে আমি বলতে চাই একটা কথা, যে রিসার্চ হয়েছিল অস্ট্রেলিয়াতে আইভারমেকটিন নিয়ে, এবং সেই রিসার্চটা হয়েছিল ইন ভিট্রো রিসার্চ। ইন ভিট্রো মানে হিউম্যান বডির বাইরে। আহ অর্থাৎ সেখানে তারা কোনো একটা টেস্ট টিউবে ভাইরাসটাকে নিয়ে সেখানে আইভারমেকটিন নিয়ে দেখেছে যে আইভারমেকটিন ভাইরাসটাকে কিল করতে পারে। এটুকুই ছিল রিসার্চটা। কিন্তু আহ আসলে ইউএসএ তে এই ওষুধটি আমরা এখনো ব্যবহার করছি না। কাজেই আমি এর কার্যকারিতা সম্পর্কে বা ঠিক ততটা অবহিত নই, যেহেতু হিউম্যান কোনো ট্রায়াল হয়নি এখন। তো আমি বলবো যে যেহেতু আমাদের হাতে আসলে কোনো ওষুধ নেই, আহ, যদি চিকিৎসকরা মনে করেন যে আইভারমেকটিনে তারা পেশেন্টের রেসপন্স দেখছেন, তাদের ইমপ্রুভমেন্ট দেখছেন, অবশ্যই এটা আসলে সম্পূর্ণ ফিজিশিয়ান প্রেফারেন্স। যে মনে করেন ইমপ্রুভমেন্ট দেখছেন, সে অবশ্যই এটা কন্টিনিউ করতে পারে, কিন্তু ইউএসএ তে এটা ইউজ করা হচ্ছে না। ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য। আমাদেরকে আরেকজন দর্শক লিখেছেন যে আপনি যদি কোন তাদের মানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো ব্রিথিং এক্সারসাইজ দেখিয়ে দিতেন যেটা শ্বাসকষ্টের সময় তাদের কাজে আসবে, যদি ইমিডিয়েট তারা হসপিটালাইজড হতে না পারে। আচ্ছা, ব্রিদিং এক্সারসাইজ আমি বলবো যে আপনারা চেষ্টা করবেন যে বাসার মধ্যে যতটা সম্ভব ওয়েল ভেন্টিলেটেড রাখতে, যেন বাসায় অক্সিজেন, আপনার আশেপাশে বাতাসে অক্সিজেন থাকে। এবং যদি আপনার শ্বাসকষ্ট বা কাশি, এই দুটো সিমটম শুরু হয়ে যায়, সাধারণত বলা হচ্ছে, রিসার্চে দেখা গেছে যে প্রন পজিশনিং, অর্থাৎ আপনি যদি উপর হয়ে শুতে পারেন। ধরুন আমি দেখিয়ে দেই, ধরুন এটাকে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, এটাকে আপনি উপর হয়ে শোয়াবেন। ধরুন এটা আপনার বেড, এই বেডে আপনার নাক আর মুখটা, আপনার অর্থাৎ আপনার ফেসটা থাকবে বেডের নিচে, বেডের দিকে। আপনি এভাবে করে উপর হয়ে শুবেন।
ঠিক আছে, আপনার নাক মুখ থাকবে এখানে, এবং আপনি চাইলে বুকের উপর একটা বালিশ দিয়ে রাখতে পারেন। এরকম করে থাকলে দেখা ডক্টর যায় যে মিনিসা, আপনি আমাদেরকে পজিশনটা একটু মিডলে নিয়ে দেখান, তাহলে আমাদের দর্শকদের জন্য সুবিধা হবে। জি জি, এখন ঠিক মতো দেখা যাচ্ছে। জি, ঠিক আছে। হ্যাঁ, এভাবে করে আপনারা যদি কিছুক্ষণ শুয়ে থাকার প্র্যাকটিস করেন, এটা ডেফিনেটলি আপনার ব্লাডে অক্সিজেনের সরবরাহটা বাড়াবে, যদিও লাংস ড্যামেজ থাকে। এবং এটার মেকানিজমটা যদি কেউ জানতে চান, আমি একটু বলে দেই। সেটা হচ্ছে কিভাবে এই প্রন পজিশনিংটা হেল্প করে, অর্থাৎ এগুলো সবই রিসার্চের কথা। আহ, এটা হচ্ছে যে ধরুন আপনি যখন এভাবে শুয়ে থাকেন, ধরুন আপনার ফেসটা হচ্ছে এইদিকে, এটা হচ্ছে বেড, তো আমাদের লাংসটা হচ্ছে এখানে চেস্টের দিকে থাকে, রাইট? তো লাংসে দেখা যায় যে করোনা ভাইরাস যখন আমাদের লাংসটাকে এফেক্ট করে, তখন এই পেছন দিকে এবং নিচের দিকে এই দুইটা জায়গায় হচ্ছে করোনা ভাইরাস লাংসটাকে সবচেয়ে বেশি ড্যামেজ করে। তো আপনি যখন নিচু হয়ে শুয়ে থাকেন, আপনার লাংসের সামনের দিকে অর্থাৎ এই জায়গাটা কিছুটা পরিমাণ ক্লিয়ার থাকে, ভালো থাকে, অর্থাৎ লাং ড্যামেজটা কম হয়। তো যখন আপনি এভাবে হয়ে থাকেন, আপনার গ্র্যাভিটেশনের কারণে ব্লাড ফ্লোটা সবচাইতে বেশি এই জায়গাটাতে আসে, এবং তখন আপনার অক্সিজেনেশনটা ভালো হয়। তো এই কারণে বলা হয়েছে যে প্রন পজিশনিং করে দেখতে পারেন, এটা আপনাকে কাজে দিবে। জি, ধন্যবাদ ডাক্তার মির্জা। আমরা দর্শকদের প্রচুর প্রশ্ন পাচ্ছি, কিন্তু আমাদের সময় আসলে খুবই সীমিত। আমরা আর কিছুক্ষণ পর আমাদের এই লাইভটি শেষ করে দেবো। এই জন্য দর্শকদেরকে বলবো যে আপনারা আরো জয়েন করুন আমাদেরকে, আপনাদের জানার থাকলে আমাদেরকে আরো প্রশ্ন করতে পারেন। আমি কিছু দর্শকদের প্রশ্ন নিয়ে নিচ্ছি। আমাদেরকে দর্শকরা প্রশ্ন করেছেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়াতে পারি। আরেকজন দর্শক প্রশ্ন করেছেন যে একবার আক্রান্ত হলে দ্বিতীয়বার কোনো রোগ সেই রোগে আক্রান্ত হবে কিনা। এই প্রশ্নগুলো আমাদের বিশেষজ্ঞ আমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছেন। আপনারা আমাদের এই লাইভটি যদি শেয়ার করে রাখেন, তাহলে পরবর্তীতে আপনারা এটি আবার দেখে নিতে পারবেন যে এই অ্যান্সার গুলো আমাদের ডাক্তার সুন্দর করে দিয়েছেন, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য তিনি আমাদেরকে একটি ভার্চুয়াল প্রেসক্রিপশন দিয়েছেন, যেটি আপনারা ফলো করতে পারেন। এখন আমি আমাদের বিশেষজ্ঞের কাছে জানতে চাইবো যে আমাদের যেই পেজটি থেকে আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানটি আয়োজন করছি, সেটি হচ্ছে অটিজম ডিসকাশন বিডি। এটি আমাদের স্পেশাল চাইল্ড বা অটিস্টিক চিলড্রেনদের জন্য একটি নন প্রফিটেবল অর্গানাইজেশন, এবং আমাদের আমন্ত্রিত অতিথি আমাদের এই অর্গানাইজেশনটির সাথে প্রথম থেকেই যুক্ত আছেন। আমি আপনার কাছে জানতে চাইবো যে আমাদের যে সকল শিশুদের লার্নিং ডিফিকাল্টি রয়েছে, তাদের ক্ষেত্রে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতটুকু, এবং তারা যদি আক্রান্ত হয় তাহলে তাদের ক্ষেত্রে আমরা কি সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারি। প্রথমেই আমি বলতে চাই যে শিশুদের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম। আর আমি আক্রান্ত হবে না তারা আক্রান্ত হবে, কিন্তু সিমটমটা প্রেজেন্ট করে না খুব একটা, এমনটাই দেখা গেছে খুব কম। শিশুদের মধ্যে সিমটম প্রেজেন্ট করছে খুব কম। আর যদি লার্নিং ডিসেবিলিটি, হ্যাঁ, এই ধরনের শিশুদের একটা বিশেষ প্রতিবন্ধকতা হচ্ছে যে তারা নিজেদের সিমটমটা প্রকাশ করতে পারে না, বলতে পারে না যে আমার ভেতরে আমি কেমন ফিল করছি। তো সেক্ষেত্রে যারা তাদের টেক কেয়ার করেন, সেটা মা হোক বা যেই হোক, কোনো ইনস্টিটিউশনে তারা থাকুক, তাদেরকে খুব ক্লোজলি অবজার্ভ করতে হবে তাদের কখনো কোনো সিমটম অ্যারাইজ করে কিনা, বা তারা তাদের স্বাভাবিক যে চঞ্চলতা সেটা থেকে তাদেরকে কি একটু উইক মনে হচ্ছে কিনা, তাদেরকে একটু লেথার্জিক মনে হচ্ছে কিনা। সেই সময়গুলোতে আপনি যদি তাদের স্কিনে একটু হাত দিয়ে দেখতে পারেন যে তাদের টেম্পারেচারটা কতখানি, থার্মোমিটার দিয়ে চেক করবেন একটু পর পর, কাশিটা অ্যারাইজ করে কিনা বা যে কোনো সিমটম অ্যারাইজ করে কিনা, সেটা অবশ্যই চেক করতে হবে। যদি সিমটম অ্যারাইজ করে, সম্ভব হলে মাস্ক পরিয়ে রাখতে হবে। কিন্তু আমি জানি যে এই ধরনের শিশুদের সাথে মা বাবারা চায় না, তারা বারবার হাত হ্যাঁ ধুতে চায়। হ্যাঁ, এটা একটা আসলে খুব গুরুত্বপূর্ণ এবং খুব ডিফিকাল্টিজ। আমি সেই সব মা বাবা বা অভিভাবকদের প্রতি আমি সত্যি সমবেদনা জানাই যে তাদের জন্য এটা খুবই ডিফিকাল্ট একটা স্টেপ আসলে। কিন্তু যতটা সম্ভব মানে আপনি নিজে মাস্ক পরে থাকবেন যেন আপনি সুস্থ থাকেন। সম্ভব হলে তাকে একটি আলাদা রুমে রাখতে হবে, রুমের সামনে। ঠিক সেভাবে আমরা ঠিক যেভাবে একটা পেশেন্টের রুমে ঢুকি, যে কোনো মানুষের যখন আপনি নিজেকে সেলফ কোয়ারেন্টাইন করবেন, সেটা খুব যথাযথভাবে সেলফ কোয়ারেন্টাইন হতে হবে। আপনি 14 দিন একটা রুমে থাকবেন, সেই রুমের সামনে স্যানিটাইজার রাখবেন। আপনি অবশ্যই মাস্ক পরে রুমে ঢুকবেন। যদি বাচ্চাটিকে আপনি খাওয়াতে হয় বা যে কোনো কাজের জন্য আপনাকে রুমে ঢুকতে হয়, চেষ্টা করবেন একটা গাউন পরে থাকতে। গাউন না হলেও অ্যাটলিস্ট একটা স্পেসিফিক আপনি ড্রেস সিলেক্ট করবেন, যেই ড্রেসটা আপনি সবসময় পরে ঢুকবেন এবং বের হবেন। এবং সামনে আপনি একটা প্লাস্টিকের ব্যাগ রেখে দিতে পারেন, যে আপনি ড্রেসটা প্লাস্টিকের ব্যাগে রেখে আটকে দিলেন। এরকম কিছু কিছু জিনিস করতে পারেন, এবং হ্যান্ড ওয়াশ করে করে বারবার ঢুকতে হবে। তাছাড়া আসলে এটা একটু ডিফিকাল্ট।
ধন্যবাদ। আমাদের স্পেশাল চাইল্ডের প্যারেন্টসদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আরেকজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছেন, ইজ ইট এ এয়ারবর্ন ডিজিজ? সরি, আরেকবার কোশ্চেনটা। ইজ ইট এ এয়ারবর্ন ডিজিজ? হ্যাঁ, ডেফিনেটলি এটা একটা এয়ারবর্ন ডিজিজ, কারণ এয়ার থেকেই আসছে আপনার ভাইরাসটা নাকের মধ্যে। এবং আপনি যদি বলেন যে হাত কন্টামিনেটেড, হাত যদি আপনি নাকে দেন তাহলেও আপনার নাকের মধ্যে ভাইরাসটা চলে যেতে পারে, কিন্তু হাতে আসলো কিভাবে? এয়ার থেকেই তো এসেছে, অর্থাৎ এয়ার থেকে ড্রপলেট গুলোই কিন্তু আপনার হাতে এসে পড়েছে। সো এটা ডেফিনেটলি এয়ারবর্ন ডিজিজ। আমরা আমাদের লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের সাথে প্রচুর দর্শক জয়েন করেছেন। এখন আমরা একটু অন্যরকম প্রশ্ন করব, সেটি হচ্ছে যে আমরা সবাই জানি পৃথিবীতে করোনার সব থেকে বেশি মৃত্যু দেখেছে আমেরিকা। আপনি তো শুরু থেকেই হসপিটালে করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। আপনার এমন কোনো স্মৃতি বা ঘটনা যা আপনাকে আজীবন নাড়া দিয়ে যাবে বা যা আপনার কাছে আজীবন দুঃস্বপ্ন হয়ে থাকবে? আহ এরকম আসলে একটি ঘটনা না, এরকম অনেক পুঞ্জীভূত ঘটনা আছে এবং সেই প্রত্যেকটি ঘটনা আসলে একই রকম। তো আমি হচ্ছে জামাইকা হসপিটাল রেসিডেন্ট ফিজিশিয়ান হিসেবে কর্মরত আছি। তো যে কোনো হসপিটালে অ্যাডমিটেড পেশেন্টদের জন্য প্রথম দায়িত্বটাই থাকে রেসিডেন্ট ফিজিশিয়ানদের। তারা যখন মারা যায়, প্রথম ডেথ ডিক্লেয়ার করতে হয় আমাদেরকে, নিউ ইয়র্ক হেলথ ডিপার্টমেন্টকে আমাদেরকে ইনফর্ম করতে হয় আমাদেরকে। তো যখন আমরা পেশেন্টের এবং 3 মাস গত সেই প্যান্ডেমিকের শুরু থেকে এখন পর্যন্ত হসপিটালে কোনো ভিজিটার অ্যালাউ করা হয় না, কারণ এটা জাস্ট কমিউনিটি স্প্রেডটাকে কমানোর জন্য। যে কারণ পুরো হসপিটালে শুধু করোনা পেশেন্ট, এখন যদি একজন ভিজিটার এসে সে করোনা নিয়ে হসপিটাল থেকে বের হয়ে যায়, তখন দেখা যাবে তার মাধ্যমে কমিউনিটি স্প্রেডিংটা আর কমানো যাবে না। সেই কারণে হসপিটালে ভিজিটার একদমই অ্যালাউড ছিল না, এখনো নেই, হয়তো নেক্সট উইক থেকে শুরু হবে। তো যেটাই হোক, যখন আমরা পেশেন্টকে ডেথ ডিক্লেয়ার করতাম এবং তখন রুগীর ভিজিটাররা সব সময় খুব কাঁদতো, মানে ফোন করে বলতো যে আমি কি প্লিজ একটু আসতে পারি, রুগীর হাতটা একটু ধরতে পারি। তো এটা আসলে আমাকে খুবই মানে খুবই এটা বেদনাদায়ক। মানে আমি যখনই ডেথ ডিক্লেয়ার করতাম, তাদের কাউকে আমাকে বলতে হতো যে না, আপনি পারবেন না হসপিটালে আসতে। তারা যেটা করতো যে যখন ডেড বডিটা নিয়ে যাওয়া হতো, তখন নিচে থেকে তারা হয়তো বাইরে থেকে হসপিটালের বাউন্ডারির বাইরে যখন চলে যেত, তখন তারা ডেড বডিকে অ্যাকম্পানি করে যেতে পারতো, বাট হসপিটালের মধ্যে তারা আসতে পারতো না, লাস্ট মোমেন্টেও তারা পেশেন্টকে দেখতে ঢুকতে পারতো না। সেটা আমাকে খুব সত্যি আমাকে খুব কাঁদায় ভেতর থেকে। জি, আসলে আমাদের প্রিয়জন হারানোর কষ্টটা আসলে এর থেকে বড় কিছু হতে পারে না, কিন্তু এমন একটা ভাইরাস যেটা আপন প্রিয়জন হয়তো আপন, কিন্তু ভাইরাসটা তো আপন না, ব্যাপারটা এমন হয়ে গিয়েছে। আমরা আপনার এই অবস্থাটা বুঝতে পারছি যে আপনি অনেক বেশি আবেগী হয়ে যাচ্ছেন। আচ্ছা, যাই হোক, আপনি আমাদের এই অনুষ্ঠানটি শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এখন আমি যেটা জানতে চাচ্ছি আপনার কাছে সেটি হচ্ছে যে আপনি আমাদের বাংলাদেশের আহ, জনগণের জন্য এবং বাংলাদেশে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের জন্য কিছু বলুন। বাংলাদেশের মানুষেরকে আমি প্রথমে খুবই সেলুট জানাতে চাই, কারণ তাদের করোনা সম্পর্কে নলেজ এত বেশি, এটা সত্যি আমাকে খুবই, মানে আমি সত্যি অভিভূত হয়েছি যে তারা, আমার মনে হয় তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা খবর দেখে হোক, তারা অনেক বেশি নলেজ আপডেটেড। এবং তাদেরকে আমি এই জন্য ধন্যবাদ জানাতে চাই। আপনাদের এত নলেজ লেভেল আপগ্রেড দেখে আমার খুব ভালো লেগেছে। তো চেষ্টা করবেন, সবাই খুব সচেতন, আসলে সবাই খুব আতঙ্কিত, সবাই খুব সচেতন, সবাই আপনারা চেষ্টা করছেন বাসায় থাকতে। তো বাসায় থাকুন প্লিজ। যদি মানে যতটা সম্ভব আপনারা বাসায় থাকুন, পরিবারের সবাইকে খুব সাবধানে থাকতে বলুন। বিশেষ করে বয়স্ক মানুষ যারা আছে, বয়স্ক মানুষ মানে কিন্তু খুব বেশি বয়স্ক না, মোটামুটি 50 ক্রস করে ফেললেই তারাই কিন্তু হাই রিস্কের মধ্যে চলে যাচ্ছেন। অনেক 55-52 ইয়ার্স ওল্ডরা মারা যাচ্ছে। তো আপনারা চেষ্টা করুন বয়স্ক মানুষের জন্য একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে। আর সবসময় মাস্ক পরিধান করুন। সবসময় ব্যাগে যদি বাইরে যেতে হয়, ব্যাগের মধ্যে একটা হ্যান্ড স্যানিটাইজার রেখে দিবেন। খুব হেলদি খাবার খাবেন এবং ভিটামিন সি, ভিটামিন ডি এগুলো অনেক বেশি করে খাবেন খাবারের মাধ্যমে। আর এটাই বলতে চাই যতটুকু সম্ভব, কারণ এই ভাইরাসটি আসলে আপনাদের কাছে যেরকম নতুন, এটা আমাদের কাছেও একটা নতুন ভাইরাস, চিকিৎসা বিজ্ঞানে এটা একটা খুব নতুন ভাইরাস। কাজেই ইনফেকশাস যারা ডিজিজ স্পেশালিস্ট যারা আছেন, ইমিউনোলজিস্ট যারা আছেন, তারা সবাই কিন্তু হিমশিম খাচ্ছে। ভ্যাকসিন ট্রায়াল চলছে, অনেক ইন্টেন্সিভলি ট্রায়াল চলছে, অনেক রিসার্চ ট্রায়াল চলছে। তো মানুষ এটার একটা সলিউশনে আনার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে। তো ইনশাল্লাহ আপনাদের সচেতনতা এবং আমাদের চেষ্টা এবং সবকিছু মিলিয়ে আমরা করোনাকে জয় করতে পারবো। খুব শীঘ্রই হয়তো আমরা ইনশাল্লাহ করোনাকে জয় করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সবাই পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকবেন, এটাই আশা করি। জি, ধন্যবাদ আপনাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদের জনগণের উদ্দেশ্যে আপনার এই মূল্যবান মতামতটি প্রদানের জন্য। একসময় আসলেই এই মহামারীটি হয়তো আমাদের থেকে চলে যাবে এবং আমাদের এই অন্ধকারগুলো কেটে যাবে, আমরা আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারবো। আমাদের সময় শেষ, তবুও আমরা আমাদের একজন দর্শক থেকে প্রশ্ন নিচ্ছি, কেননা তার প্রশ্নটি হচ্ছে আমাদের বিশেষজ্ঞের কাছে। তার প্রশ্নটি হলো যে তার অলওয়েজ দ্য প্রেশার ইন দ্য আপার ব্যাক, মানে তার হচ্ছে ব্যাক পেইন আছে এবং তার সাথে সাথে সে যখন শুতে যায় বা তার শোবার সময় পেইনটি অনেক বেশি হয় এবং তিনি এই পেইনের ফলে শ্বাসকষ্ট অনুভব করেন এবং কিছু কিছু সময় তিনি প্রপারলি নিঃশ্বাস নিতে পারেন না এবং তার অক্সিজেন লেভেলের রেঞ্জটা হচ্ছে 93 থেকে 95, মাঝে মাঝে সেটি 96 হয়। এই মুহূর্তে তার শ্বাসকষ্টের ফলে তার নিঃশ্বাসের জন্য নিঃশ্বাস ছোট হয়ে আসে এবং আরেকটি যে বিষয়টি সে উল্লেখ করেছেন যে তার আর প্যানিক অ্যাটাক হয়েছিল, প্যানিক অ্যাটাকের মতো সিমটম গুলো আছে। এখন সে কি করতে পারে? আপনার যদি আগে থেকে কোনো হিস্ট্রি না থাকে, ধরুন আপনার অ্যাজমা নেই, এর আগে আপনার কোনো লাং ডিজিজ ছিল না, আপনার কোনো কাশি নেই, কিন্তু হঠাৎ করে এরকম পিছনে ব্যথা এবং শ্বাসকষ্ট নিতে সমস্যা হয়, আপনার কোনো কাশি নেই, জ্বর নেই, নিউমোনিয়ার কোনো লক্ষণ নেই, তো আমি কি জানতে পারি যে তার জেন্ডারটা মেল না ফিমেল? আসলে তিনি তার জেন্ডারটা উল্লেখ আচ্ছা, করেনি, আচ্ছা। তাকে সাধারণত ফিমেল কেন আমি জিজ্ঞাসা করছি, কারণ ফিমেলদের মধ্যে এরকম এই পেইনটাকে আমরা বলি হচ্ছে কোস্টোকন্ড্রাইটিস নামে একটা ডায়াগনোসিস আছে, যে সময় দেখা যায় যে আমাদের চেস্টের মধ্যে বা যে বোন গুলো থাকে সেই বোনসের সামান্য ইনফ্লামেশন হলে এরকম শ্বাস নিতে গেলে মনে হয় যেন দমটা আটকে যাচ্ছে, আর বেশি আমরা লাং এক্সপ্যান্ড করতে পারি না। এ ধরনের হলে আপনি যেটা বা ওই জায়গাটাতে আপনি যদি চাপ দেন তখন ব্যথা অনুভব হয়। তো যদি আপনার ব্যথা করে এবং আপনার যদি কিডনিতে কোনো প্রবলেম না থেকে থাকে বা আপনার অ্যাসিডিটি কোনো প্রবলেম না থেকে থাকে, আপনি যে কোনো ব্যথার ওষুধ খেয়ে দেখতে পারেন ব্যথাটা কাজ করে কিনা, একটু মেসেজিং করলে আপনার ভালো লাগবে। আর যদি তারপরও কোনোভাবে কোনো কাজ না হয়, তাহলে আমি ডেফিনেটলি বলবো যে আপনি কোনো ইমেজিং টেস্ট করান, কোনো এক্স রে বা এমআরআই, বা যদি সম্ভব হয়, এটা আসলে আরেকটু ডিটেইল, এতটুকু বা জাস্ট 2 লাইনস অফ হিস্ট্রি শুনে আসলে বোঝা যায় না, যেমন আমারও অনেক কোশ্চেন আছে তাকে জিজ্ঞাসা করার। সো বাট আপাতত আপনি একটা ব্যথার ওষুধ খেয়ে দেখতে পারেন, নাপা আর যে কোনো মাসেল রিল্যাক্সেন্ট ম্যাসেজার এগুলো ইউজ করে দেখতে পারেন। ধন্যবাদ। আমাদের বিশেষজ্ঞ আপনি যতটুকু লিখেছেন সের উপরে বেস করে এই তথ্যটি দিয়েছেন এবং আমাদের এই প্রশ্ন যিনি দর্শকটি করেছেন তিনি হচ্ছেন মেল। আচ্ছা, জি, আচ্ছা। আচ্ছা, জি আপনি বলুন, কিছু বলতে চাইলেন। তো মেইল হলেও আপনি জাস্ট ব্যথার ওষুধ খেতে পারেন, এবং আপনার অকুপেশনটাও জানা দরকার যে আপনি কি ধরনের কাজ করেন, আপনার কাজের জন্য কি আপনাকে অনেক উঠা বসা করতে হয় কিনা, আপনার ঘাড় বা পিঠ ঝুঁকিয়ে কাজ করতে হয় কিনা। তো আসলে অনেক প্রশ্ন থেকে যায়, তো সেই প্রশ্নগুলো আমারও জিজ্ঞাসা করার আছে তারপরে। বিশেষজ্ঞ আসলে এই বিষয়টি নিয়ে এত অল্প সময় আপনাকে হয়তো পুরো ডিটেলস বুঝিয়ে দিতে পারবেন না বা হুম। সেটা সম্ভব না। আর আমাদের সময় আসলে শেষ হয়ে আসছে, কেননা আমাদেরকে এই লাইফটি শেষ করতে হবে। শেষ করার আগে কিছু কথা থেকেই যায়, সেটি হচ্ছে যে আমি আমাদের দেশের ডক্টরদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছি যে আমরা দেখি পৃথিবীর অনেক দেশেই খাবারের দোকান, কফি শপ, ফ্রন্টলাইন যোদ্ধা এবং মেডিকেল প্রফেশনালদের ফ্রি খাবার দিয়ে অনুপ্রেরণা দিয়ে যোগাচ্ছেন। অনেক দেশে ডক্টরদেরকে ফুল এবং কার্ড দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে, তাদেরকে অনুপ্রাণিত করা হচ্ছে। কিছু কিছু দেশে দেখা যাচ্ছে যে ডক্টরদেরকে বাসায় আসার সময় বা তাদের কর্মস্থলে যাওয়ার সময় সবাই দাঁড়িয়ে বা যে যার জায়গা থেকে করতালি দিয়ে ডাক্তারকে অনুপ্রাণিত করছেন। আমরাও আসলে আমাদের দেশে যে যেখান থেকে যেভাবে পারি আমাদের ডাক্তারদেরকে সম্মান করব এবং অনুপ্রাণিত করব, এই আশাটাই আমি সবার কাছে ব্যক্ত করছি। কেননা তারাই এখন আসলে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য মানে নিজেদের জীবন বিপন্ন করে যুদ্ধ করে যাচ্ছেন। আমরা সকলেই আসলে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের এই পরিস্থিতিতে তাদেরকে আমরা সাপোর্ট করব, এটাই আমার সকলের কাছে প্রত্যাশা। এবং শেষ করার আগে আমি ডক্টর মিনছাকে অনেক অনেক বেশি ধন্যবাদ দিতে চাই, কেননা এত দূর থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, তিনি আমাদেরকে এতটা সময় দিয়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা তার কাছ থেকে পেয়েছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের অটিজম ডিসকাশন বিডি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার আসলে ভাষা খুঁজে পাচ্ছি না আমি। আপনারও নিশ্চয়ই আমাদের সাথে জয়েন করে ভালো লেগেছে। হ্যাঁ, ধন্যবাদ রনক জাহান এবং দর্শক শ্রোতা যারা শুনলেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং অটিজম ডিসকাশনের ব্যাপারে বলতে চাই যে এই গ্রুপটির সাথে আমি অনেক আগে থেকেই জড়িত আছি। এত দূরে বসে আসলে শিশুদের জন্য এতটুকু করতে পারাটা এটা আমার একটা পরম সৌভাগ্য। এবং আপনারা অনেক স্বল্প পরিসর থেকে যেরকম উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছেন এবং সেটা এখন আমার মনে হয় একটা বিশাল পরিব্যাপ্তি পেয়েছে, সেটা সত্যি খুব প্রশংসনীয়। এবং আসলে আমি বলতে চাই যে বাংলাদেশে অটিস্টিক শিশুদের সেরকম ভাবে প্রাতিষ্ঠানিক বা সামাজিক সুযোগ সুবিধাগুলো অনেক কম, তাদের পরিবারের জন্য অনেক কম। তো আমি আপনাদের সাথে আছি, যদি আমরা অল্প থেকে বিশাল কিছু করতে পারি সেটা ডেফিনেটলি আমরা সবাই খুব আনন্দিত হব এবং তারাও খুব উপকৃত হবে। ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য। আমাদের আসলে সময় স্বল্পতার কারণে এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের দর্শকদের সকল প্রশ্নের উত্তর আমাদের বিশেষজ্ঞ দেওয়ার চেষ্টা করেছেন এবং আমরাও চেষ্টা করেছি আপনাদের প্রশ্নগুলো আমাদের বিশেষজ্ঞের কাছে তুলে ধরার জন্য। আমাদের লাইফটি আসলে আমরা আর কন্টিনিউ করতে পারছি না, কারণ আমাদের ডক্টর অনেক ব্যস্ত শিডিউল তার। তিনি এর মধ্যে যে আমাদের সময় দিয়েছেন এটা আসলে আমি তাকে ভাষায় প্রকাশ করতে পারছি না। যাই হোক, আবার কোনো নতুন এক সময়ে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনাদের প্রশ্ন, আপনাদের জিজ্ঞাসা আমাদের করবেন এবং আমাদের অতিথি আপনাদেরকে সেই বিষয়ে আপনাদের তাদের মতামত দেওয়ার চেষ্টা করবেন। আমি সর্বোপরি সবাইকে বলতে চাই, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, নিজে সুস্থ থাকুন, আপনজনদেরকে সুস্থ রাখার ব্যবস্থা রাখুন এবং প্রিয়জনকে যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই তার থেকে দূরত্ব মেনে এবং আমাদের সোশ্যাল ডিস্টেন্স যে ব্যাপারটি আমরা বলে থাকি সেটি মেনে চলুন। আমাদের যে নির্দেশনাগুলো আসে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে সেগুলো মেনে চলুন, তাহলে হয়তো আমরা খুব শীঘ্রই এই মহামারী থেকে বের হয়ে আসতে পারবো, আবার আমাদের মধ্যে সুদিন ফিরে আসবে। বেঁচে থাকুক সম্মুখ যোদ্ধা, বেঁচে থাকুক বাংলাদেশ। এই প্রত্যাশায় আজকের লাইভ থেকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ।